নিজের সবটা বিলিয়ে দিতে নিজেকেই যেতে হচ্ছে আমার। আহ, কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু লবণ দিয়ে মরতে পারল না। তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোনো দুঃখে যে বাবা আমার নাম রেখেছিল তুবা কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে, যেদিক দিয়ে যাই সেদিকেই খারাপ সংবাদ নিয়ে আসি। অভাগীর চোখ যেদিকে তাকায় সেদিকেই স্বর্গ শুকায়। হায় কপাল আমার। কোনো না কোনো লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্বকে তার কাছে সঁপে দিতে। বিনিময়ে তো টাকা পাব। আর আমার আবার কিসের সতীত্ব? ধর্ষিতার কি সতীত্ব হয়? ভেবেই তুবার বুক ভারী হয়ে ওঠে। চোখ উপচে কান্না আসে। ফাঁপা বুকের কষ্টটা জমিয়ে গলি দিয়ে একা হেঁটে চলছে। রাত 11:17। গলির মুখে হয়তো গাড়ি নিয়ে অপেক্ষা করবে। তুবা রাতের অন্ধকার রাস্তায় এগিয়ে যায় অন্ধকার জীবনের অতলে পাড়ি দিতে। সেদিনের মতো আজও দিন গুড়গুড় করে ডাকছে। বৃষ্টি আসবে। আহহ, অন্ধকার জীবনে ঢোকার পথ একটার সাথে আরেকটা কতটা যোগসূত্র। গলির মুখে গিয়ে তুবা কোনো গাড়িই পেল না। দীর্ঘনিশ্বাস ছেড়ে দিল তুবা। আজ তো যেতেই হবে। ব্যাগ থেকে লীলার দেওয়া ঠিকানাটা দেখে নিল। এখান থেকে তার যেতেও 40 মিনিটের মতো লাগবে। তুবা আরেকটু এগুলো যদি যাওয়ার মতো কিছু পেয়ে যায়। তুবার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ঘড়িতে 12:23 বাজে। 3-4 তালা বাড়ির গেট দারোয়ান খুলে দিল। ভয়ে ভয়ে তুবা এগিয়ে গেল। ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। তীব্র দহন তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। ছিন্ন ভিন্ন মন নিয়ে তুবা একটু একটু করে এগিয়েই গেল। বুকের ভেতর মনে হচ্ছে হাজার মন ভারী বস্তু চেপে আছে। পা গুলি চলছে না। যেন নিচ থেকে অনেক অনেক হাত তার পা দুটিকে আঁকড়ে নিচ্ছে। যেতে বাধাপ্রাপ্ত হলেও নিরুপায় অসহায়ত্ব আধার জীবন যেন নিঃশে তলানোর শক্তি সঞ্চার করছে। তবুও ভেতরের কোমল হৃদয়টা ব্যথায় জর্জরিত, ক্ষতবিক্ষত। ইচ্ছা হচ্ছে এখানে বসে চিৎকার করে কাঁদুক। কেন এমন ভাগ্য হলো তার? এত নিরুপায় হয়ে কেন জীবনে ঠিকে থাকতে হচ্ছে? তুবা কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। টিপটিপ করে জ্বলতে থাকা এক অস্থিরতা আর দহন তাকে অস্বাভাবিক রূপের দিকে টানলেও সে যথাসম্ভব স্বাভাবিক পথেই হাঁটার চেষ্টায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। কেউ এলো না। তুবা দরজা ধাক্কা দিতে গিয়ে দেখল দরজা খোলা। ভেতরে ঢুকে তুবা চারপাশ দেখল। কেউ নেই। কি করবে বুঝতে পারছে না। নিজের বাটন ফোনটা নিয়ে লীলাকে কল দিতে যাবে তখন উপর থেকে কেউ একজন এলো। সিঁড়ি দিয়ে একটা লোক নামল। হাতে ড্রিঙ্কের একটা গ্লাস। শরীর কাপড় নেই। গায়ে জড়ানো প্যান্টটা অনেক নিচে নেমে আছে। এলোমেলো চুলগুলি কপালে পড়ে আছে। ফর্সা শরীরের জিম পরা পুষ্ট দেহটা এক নজরেই আকর্ষণীয়। অদ্ভুত রকম একটা শিরশির অনুভূতি অনুভব করল সে। চটজলদি মাথাটা নিচু করে নিল। ভেতর থেকে আর্স্ট ভাবটা আরও গৃঢ়ভাবে তলিয়ে নিচ্ছিল ক্রমশ গতিতে। আফিন তুবাকে ভালো করে পরখ করল। নেশাময় অথচ তীক্ষ্ণ চোখগুলি মেয়েটাকে দেখতে তৎপর। সাধারণ একটা থ্রিপি যে কত অসাধারণ লাগছে। মুখটা মায়াবী। কি ভেবে আফিন অন্যদিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। মেয়ে, উপরের বাম দিকের কর্নারের রুমে যাও। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এমনিতেই অনেক দেরি করেছ। আমার এত সময় নেই। যাও। আচমকা ছুড়া কথাগুলি শুনতে তুবার বিচ্ছিরি লাগলেও সে তাই করল। কারণ সে বুঝে গেছে এই নশ্বর স্বার্থপর দুনিয়াতে টাকার ঊর্ধ্বে কিছু নেই। আফিন কয়েক গ্লাস মদ খেয়ে উপরে গেল। আজ সে উন্মাদ হিংস্র। রুমে বসে থেকে মেয়েটার অপেক্ষা করছে। কিন্তু তুবা এখনো বের হয়নি।
বাথরুমে গিয়ে আফসোসের শেষ কান্নাটুক করে সে বের হল। চুল হাত খোপা করতে করতে রুমে ঢুকল সে। পাতলা লাল টকটকে শাড়ি টপকিয়ে সাদা শরীর তো স্পষ্টই দেখা যাচ্ছে, তার উপর হাত উঁচু করাই সাদা মেধহীন পেট একদম উন্মুক্ত। এমন ললিত দৃশ্য দেখে আফিন বসা থেকে উঠে দাঁড়াল। গোল গোল নেশাভরা চোখ নিয়ে এসে তুবার পানে তাকিয়ে রইল। ভেতরের আদিম মানব জেগে উঠেছে তার, সাথে হিংসাত্মক মানবটাও। আফিন তুবার দিকে এগিয়ে যায়। তুবার কাছে গিয়ে কয়েক সেকেন্ড নিয়ে তাকে সূক্ষ্ম নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মুখে কিছুই নেই, সাদা শরীরে লাল শাড়িটা ফুটে উঠেছে টকটকে গোলাপের মতো। আফিন তুবার হাত খোপা খুলে দিল। ব্যালকনি থেকে আসা দমকা হাওয়া তুবার লম্বা চুলগুলিকে দুলিয়ে গেল আপন মতে। আফিনের চোখ মুখ ঢেকে গেল একগুচ্ছ কেশরীর চুলে। সে চুলগুলি মুখ থেকে সরিয়ে আরও কিছুক্ষণ দেখল তুবাকে। মুগ্ধতাকে বিদায় করে সে বাস্তবতাকে নিজের মাঝে স্থান দিল। তুবার কোমরের পাশে এক হাত নিয়ে টেনে নিজের কাছে নিয়ে এল। শক্ত করে চেপে ধরে মেয়েটার চোখের দিকে তাকাল। লোকটার স্পর্শে তুবা দাঁত কিটমিট করে চোখ বন্ধ করে আনল মুহূর্তে। নিজের উপরই ঘৃণায় শরীরটা ঘিনঘিন করে উঠছে। এমন না যে এটাই তার শরীরে কারো প্রথম স্পর্শ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে দিল। আফিন তখনও ভ্রুকুটি করে তুবার মুখের দিকে তাকিয়ে। সে আরেকটু কাছে টেনে আনল তুবাকে। তুবা চোখ খুলল। গাম্ভীর্য মুখের লোকটা বলে উঠল, এই মুহূর্তে তোমাকে আমার প্রেমিকা ভাববে। সহজ হয়ে তৈরি হয়ে নাও। মনে রেখো হেরফের হলে টাকা পাবে না। কিছুই বলল না তুবা। তাচ্ছিল্যের ভঙ্গিতে খানিক হাসল। আফিন তাকে কোলে তুলে নিয়েছে। বিছানায় শুয়ে দিয়ে তুবার গালের পাশে হাত রাখল। তার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিল আচমকা। লোকটা বোধ হল দিনদুনিয়ার ঊর্ধ্বে। নরম অধরে ব্যথাতুর অনুভূতিতে পিষ্ট হচ্ছে সে। চিৎকার করে কাঁদতে চেয়েও তুবা পারছে না অমন স্পর্শে বিপরীতে কোনো অভিভূত প্রকাশ করতে। ভেতরটা উত্তাপ মরুভূমির মতো উত্তপ্ত হাহাকার অনুভব হচ্ছে। তুবা নিজের ঠোঁটে লোকটার ধারালো দাঁতের আঁচড় পাচ্ছে। লোকটা তার ঠোঁটে পিঁপড়ের মতো দাঁত ফুটাতে চাইছে ক্রমাগত। আফিন তুবার গলায় মুখ ডুবায়। অনবরত ঘাড়ে একটা একটা ঠোঁটের চিহ্ন এঁকে দেয় প্রবলভাবে। আস্তে আস্তে তার স্পর্শ গাঢ় হতে থাকে। আফিনের কালো মনের কথায় সে তুবার ঘাড়ের পাশে জোরে কামড় বসিয়ে দেয়। ইচ্ছা করছে প্রেমিকা বানানো মেয়েটাকেই ছিন্নভিন্ন করে দিতে। ক্রশম তার ছোঁয়ায় হিংস্রতা ফুটিয়ে তুলছে সে। তুবার চোখ দিয়ে এবার গড়গড়িয়ে পানি পড়ে গেল। চোখ মুখ খিচে রেখেছে মনের প্রগাঢ় বোবা। যন্ত্রণায়। দেহের যন্ত্রণা তার কাছে কিছুই না। ভোগের বস্তু তো সে আগেও হয়েছে, কিন্তু অন্যভাবে, স্বেচ্ছায় নয়। লোকটার হিংস্রতা তুবা আর সহ্য করতে পারছে না। কেন মনে হচ্ছে লোকটা তার প্রতি রাগ ঝাড়ছে। ক্রোধের বিদ্বেষ আগুন প্রতি স্পর্শে। তাদের এই প্রথমই দেখা, তবে কিসের এত আক্রোশ? এই রাগ তীব্র জেদি বা কিসের? আফিন নিজের ইচ্ছা পূরণ করে তুবার পাশে শুয়ে পড়ল। বলিষ্ঠ শরীর দিয়ে তার ঘাম ঝরছে। লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে দিয়ে সিগারেট জ্বালাল। নিকোটিনের ধোঁয়া ঊর্ধ্বে উড়িয়ে দিতে লাগল মনের সুখে। তুবা চোখের কুর্নিশে আসা পানিটা মুছে চাদর টেনে ধরল। হঠাৎ লোকটা বলে উঠল, ভার্জিন হয়েও এই পথে যে? লোকটার কথায় তুবা বিস্ময়ে চমকে তাকাল। কপালের চমড়া এক হয়ে এলো তার। লোকটার বলা কথাটা বারবার কানে লাগছে। মাথাটা এখন কেমন যেন ঘুরছে শুধু। আফিন সিগারেটটা ফেলে দিয়ে তুবার দিকে তাকাল। চমকালে মনে হচ্ছে, জানতে না বুঝি?
তুবা কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই জবাব না দিয়ে নিরুত্তর রয়। মূলত হতবিহ্বলে সে যেন বিমূঢ় হয়ে গিয়েছে। আফরিন বিছানা ছেড়ে ঝটফট উঠল। আমার সাথে শাওয়ার নিবে তুমি? চলো বলেই তুবা দিকে এগিয়ে এলো। এহেন কাণ্ড দেখে সে নিজের চাদরটাকে একদম মিশিয়ে নিল শরীরের সঙ্গে। আফরিন তা দেখে মুখ ঘুরিয়ে হাসল কেবল। এতক্ষণ আমি তোমার দেহের মাঝেই ডুবেছিলাম, আর তুমি এখন? কথা সম্পূর্ণ না করে সে চাদর সহমেত তুবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটাবে তুবাকে রেখে নিজেও বসে পড়ে নিঃশব্দে। শাওয়ার ছেড়ে দিয়েছে। আফরিন তুবাকে কাছে টেনে আনল, বুকের উপর টেনে চোখ বন্ধ করল। অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ আফরিন তুবাকে ধাক্কা মেরে সরাল। কেন, কি হলো কিছুই বুঝল না তুবা। এতে পিঠে খানিক ব্যথা পেয়ে মুখ কুঁচকে আনল। আফরিন বাথটাব থেকে উঠে আক্রোশ মিশ্রিত গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। ছেলেটা একটার পর পর একটা সিগারেট জ্বালাচ্ছে। ভেতরটা অস্থিরতায় পুড়ে যাচ্ছে তার। আগের কিছু ঘটনা মনে হতেই সে জোরে চিৎকার করে দেওয়ালে ঘুষি মারল সজোরে। আগের অস্থিরতা চেয়ে এখন সে আরও অস্থিরতার আগুনে পুড়ছে যেন। ভেতরে অদ্ভুত জ্বালাপোড়া শুরু হয়েছে তার। দগ্ধ হৃদয়টা যেন ভীষণ অস্থির অচল। তুবা ওয়াশরুম থেকে নিজের আনা কাপড় পরে বের হল। তুবাকে আসতে দেখে আফরিন হাতের সিগারেট ফেলে দিয়ে তাকে টেনে বিছানায় নিয়ে গেল। তুবা কিছুই বলল না। নিজে শুয়ে আফরিন তাকে টেনে শুইয়ে দিল। মেয়েটাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল সে। খুব ঘুম পাচ্ছে তার। তুবা খাম্বার মতে শুয়ে আছে মুখ ফিরিয়ে। লোকটাকে তার একদম সুস্থ মনে হল না। খুব অদ্ভুত। যেন লালসা লোভাতুরের পরিবর্তে বিদ্বেষ আর আক্রোশ স্পষ্ট। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে তুবার ঘুম ভেঙে গেল। সবেমাত্রই চোখটা লেগে গিয়েছিল তার। পাশ ফিরে দেখতে পেল তার গলায় মুখ দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। হালকা আলোয় তুবা লোকটার মুখ দেখল। মুখের মাঝে যেন ইন্দ্রজাল লুকায়িত। তুবা বিছানার পাশের টেবিলে চোখ দিল। একটা খাম দেখতে পেল। ঘুমের ঘোরে লোকটা বলেছিল এটা তারই প্রাপ্য। তুবা খামের দিকে তাকিয়ে অন্যরকমভাবে হাসল। যে হাসিতে শুধু লুকায়িত আছে এক বুক দহনের বোবা অপ্রকাশিত যন্ত্রণা। আফরিনের ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। বিছানায় তাকিয়ে মেয়েটাকে দেখতে পেল না আর। সারা ঘরে চোখ বুলিয়েও পেল না। মেয়েটার আনা ব্যাগ আর টেবিলের উপর রাখা খাম কোনোটাই নেই। নিঃসন্দেহে চলে গিয়েছে সে। আফরিন দ্রুত নিজের ফোন বের করল। কেন যেন লীলার নাম্বারটা ডায়াল করল অস্থির ভঙ্গিতে। সকালের আলো চারদিক আলোকিত করে তুলেছে। কিন্তু তার অন্ধকার জীবনে এই দিনের আলো আলোকিত করতে পারবে না। সেখানে শুধু নিষ্ঠার আবির্ভাব ঘটবে প্রতিদিন প্রতি মুহূর্তে। হেঁটে হেঁটেই তুবা ওখান থেকে এসেছে। ভেতরের মাঝে কি যে চলছে তা বুঝার ক্ষমতায় সে অক্ষত নেই। শুধু এতটুক বুঝতে পারছে তার ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে, খুব বেশি জ্বালাপোড়া হচ্ছে। তবে সে প্রকটনে ব্যর্থ। ভেতরটা কেমন ফেঁপে উঠেছে দাবানলের মতো তীব্র যন্ত্রণায়। শুধু আকস্মিক তা ছড়িয়ে যেতে অক্ষম। নিজের উপর ঘৃণা হলেও তাচ্ছিল্য হেসে তা উড়িয়ে দিল সে। ব্যাগ থেকে খামটা বের করে টাকাগুলি হাতে নিল। গুনে দেখল 30,000 টাকা। খুব অবাক হয় সে। এত টাকা! এক রাতের বিনিময়ে 30,000 টাকা কি করে দিল ভাবছে তুবা। ঠিকই মনে করেছিলাম এই লোক সুস্থ নয়। আর এত বড়লোক মানুষের কাছে কি টাকার দাম আছে? টাকার মর্ম তো বুঝে তারা যারা তার মতো টাকার নিকট অসহায়, নাচার। টাকার দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট নিয়েও খুশিতে তুবা তুচ্ছ হেসে উঠল। লোকটা কে নিয়ে ভাবছে সে?
আহ, কি দুনিয়া আর দুনিয়ার লোক! কত সহস্র তফাত এখানে। তুবা আবারও হেঁটে চলে বাড়ির দিকে। লীলা কল ধরছে না। আফিন রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। ড্যাম ইট, কাল বেশি নেশা ধরে গিয়েছিল। মেয়েটার নাম পরিচয় কিছুই জানা হলো না। আর এই লীলা পিলা কেন কল ধরছে না? নিজের অস্থিরতা দেখে আফিন থমকে গেল। ভ্রুকুটি করে নিজেকেই প্রশ্ন করল, ওয়েট, আমি মেয়েটার জন্য এত হাইপার হচ্ছি কেন? ওর কাজ করেছে, টাকা নিয়ে গেছে, ব্যাস। এত ইন্টেনশনের কি আছে? বাট থেমে গেল আফিন। আবার বিড়বিড় করতে লাগল, দেখে তো ভদ্রই মনে হয়েছে। ওমন মেয়ে এই রাস্তায় কেন এলো? প্রথমই বোধহয় আমার কাছে নিজেকে তুলে দিয়েছে বোকা মেয়েটা। ঘটনা তো সেটাই বলে। কিন্তু মেয়েটার মুখ তবুও বিষণ্ণ ছিল। একদম চুপচাপ। কৌতূহল ছিল। সবচেয়ে বড় কথা, সে স্নিগ্ধ মায়াবী ছিল। তুবা সকালের খাবার নিয়ে বাড়ি ফিরে। সাথে বাড়িতে যা যা ছিল না সে সব। যেটা জরুরি তা হল বোনের ঔষধ। বাড়ি ঢুকতেই শিরিন বলে উঠলেন, এত বাজার কই থেইকা আনছস? কই আছিলি সারা রাইত? তুবা উত্তর দিল না। ক্লান্ত বিষণ্ণ মুখে আওড়াল, দেখে নাও যা যা লাগবে সব আছে কি না ওখানে। তুবার এহেন হেয়ালি ভাব দেখে চোখ মুখ শক্ত হয়ে এলো উনার। তেরে ঝংকার গলায় তিনি শুধালেন, আমি তোরে কি জিগাইলাম? একবার তাকালো না সে শিরিনের মুখের দিকে। আর না কোনো জবাব দিল। একদম বিষাদ যেন তার চেহারা। নির্বিঘ্নে ব্যাগ থেকে 10,000 টাকা বের করে শিরিনের হাতে তুলে দিল। আর বলল, এই টাকাটা রাখো। যা দরকার খরচ করো, আর বাকিটা তুষির চিৎকার জন্যে রেখে দাও। এত টাকা পেয়ে শিরিন হতবাক। কাপা গলায় তিনি প্রশ্ন করেন, ওত টাকা কই পাইছস তুই? হ্যাঁ রে তুবা, হাছা কইরা কত আমারে। টাকার দরকার, এনে দিয়েছি। কোথা থেকে আনছি তা দেখার বা জানার দরকার নেই। নাস্তা এনেছি দেখো ওখানে। তুবা সুরসুর করে চলে গেল সোজা বাথরুমে। এদিকে শিরিন তবধার মতো দাঁড়িয়ে আছেন টাকার দিকে তাকিয়ে। বিস্ময় উনার গলা দিয়ে বরাবরের মতো ঝংকার তুলা কিছু কথা তুবার দিকে ছুড়তে পারলেন না এবার। শাওয়ারের নিচে বসে ভিজতে শুরু করেছে মেয়েটা। নিঃশব্দে টুপটুপ করে বিষাদ অশ্রু গড়িয়ে পড়ছে মুখ বেয়ে। দেখার শোনার বুঝার কেউ নেই। এই এত বড় পৃথিবীতে সে বড্ড একা। খুব অসহায়, সংজ্ঞাহারা। সেই তখন থেকে লীলাকে কল করেই যাচ্ছে আফিন, কিন্তু তুলার নাম নেই। অবশেষে ঘুম জড়ানো কণ্ঠে কল রিসিভ করে সে বলে উঠল, আব্বেকে রে, শালা ঘুমটাই নষ্ট করে দিলই। অস্পষ্ট কণ্ঠস্বর, বোধহয় কিছু শোনা যায়নি। তাই ওপাশ থেকে গম্ভীর গলায় শোনা গেল, আমি আফিন চৌধুরী বলছি। লাফ দিয়ে লীলা বিছানা ছেড়ে উঠে বসল। চোখের ঘুম ছুটে গিয়েছে তার। আফিনকে সে চিনে, তাই ভয় ঢোক গিলে বলে, আপনি? বলুন স্যার, কি বলবেন? নতুন কাউকে লাগবে? ফোনের ওপাশ থেকে ভয় জাগিয়ে তুলার মতো শীতল ধারালো কণ্ঠ ভেসে এলো, কাল যে মেয়েটাকে আপনি পাঠিয়েছিলেন, আমি তার নাম ঠিকানা জানতে চাই। লীলা কি বলবে বুঝতে পারে না। ভাবনায় তার কপাল কুঁচকে আসে। সকাল সকাল চিন্তায় তার মাথা ব্যথাও শুরু হয়েছে। নিরুত্তর বসে থাকায় আফিন ধমকে উঠল যেন, কি হল? কি জিজ্ঞেস করেছি আপনায়? ভয় শুকনো ঢোক গিলল লীলা। ঝটফট জবাব দিল, আমি আপনাকে মেসেজ করে বলে দিচ্ছি সব। তাড়াতাড়ি করবেন। জি স্যার। দুম করে কলটা কেটে গেল। লীলা ফোন রেখে থম মেরে বসে থাকে কিছুক্ষণ, যেন সে কিছু একটা মেলানোর চেষ্টা করছে।
তুবা অনেক সময় পার করে বাথরুম থেকে ফিরে এলো। তার বোন তুষি এখনো ঘুমাচ্ছে। তুবা তার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোনে কল আসতেই ব্যাগ থেকে বের করে রিসিভ করল। হ্যালো লীলা আপু, বলো। আমি তোমাকে কল করতাম। তুবা, তুই কফি শপে আয়, দেখা করব। আচ্ছা বলতেই লাইন কেটে গেল। তুবা ফোন রেখে বিছানায় বসল। শরীরটা বড্ড ক্লান্ত, ম্যারমার লাগছে, সারা শরীরে তীব্র অসহনীয় ব্যথা। একটু নড়াচড়া করলেও যেন ব্যথা তার কামড়ে ধরছে। এমন সময় ঘরে প্রবেশ করলেন শিরিন। এসে জিজ্ঞাস করলেন, খাইতি না? বিবশ মুখে কঠোর ভঙ্গিতে তুবা জবাব দিল, না, খিদে নেই তেমন। তার এমন কথায় শিরিনের যে পছন্দ হয়নি তা সে ধরতে পারল উনার মুখ দেখে। কিছু না বলে ব্যাগ গুছিয়ে নিচ্ছে বের হওয়ার জন্য। তার এমন গাছাড়া ভাব দেখে শিরিন ফুঁসে বলে উঠেন, তাইলে ডাব্বা মারা খাওন আনছস কেরে? তুবার অকপটে জবাব, তোমরা খাও। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে হুঙ্কার ছেড়ে আগুন মেশানো গলায় শিরিন এবার জানতে চাইলেন, তুবা সত্য কইরা কত, তুই কি কাম পাইছস এখন? রাতারাতি ওত বাজার আর টেহা কোনো হান থেইকা আনছস কো আমারে? তুবা ভেতর থেকে ভেঙ্গে গুড়িয়ে যাচ্ছে। ফাঁপা কষ্টটা যেন আড়মোড় ভেঙ্গে জেগে উঠতে চাইছে। সে কি করে বলবে, নিজের দেহের বিনিময়ে তাদের বাঁচার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দাঁত চেপে নিজের ভেতরের অসম কষ্টটা চিবিয়ে ফেলার চেষ্টা করে বিরক্ত কণ্ঠে বলল, তোমায় বলছি তো, এত কিছু জানতে হবে না তোমার। আমি এখন থেকে নাইট ডিউটির একটা চাকরি পেয়েছি। সব সময় এক কথা জিজ্ঞেস করো না। বাঁচতে হলে এই চাকরিটাই করতে হবে। শিরিন রাগে তুবাকে বাজেভাবে কিছু কথা বিলাপ করে চলে গেলেন। এতে তুবা কষ্ট পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে দিল। নিজের মা হলে বোধ হয় আরও বেশি বলতো, জেরা করত। যদিও এর কোনো অংশ কম দেখাননি শিরিন বেগম। কফি শপে বসে আছে দুজন। তুবার দিকে তাকিয়ে লীলা বলে উঠল, কিছু খেয়েছিস? হেয়ালিভাবে তুবা জবাব দিল, না, খিদে নেই। হতাশ হল লীলা। কপালে চাপড় মেরে বললেন, ওলে আমার দুধের খুকি নিষ্পাপ বাবু লে, তোকে জিজ্ঞাস করছি কোনো পিল খেয়েছিস? তুবা নির্বোধের মতো শুধু তাকিয়ে রইল লীলার দিকে। তবে প্রত্যুত্তর করল না। লীলা ব্যাগ থেকে একটা ইমার্জেন্সি পিল এগিয়ে দিল। হাতে দিয়ে বলল, এটা খেয়ে নেয়। তুবা কিছু জিজ্ঞেস করল না। কিসের ঔষধ, কেন খাবে তাতে যেন তার কিছুই যায় আসে না। এই পৃথিবীতে মৃত্যু ছাড়া এখন তার আর কী বা বাধা? আর যাই হোক, লীলা তো তাকে বিষ দিবে না। তাই বিনা বাক্যে তা খেয়ে নিল। লোকটা আমায় কল দিয়েছিল। তুবা শুনল কি না কে জানে। কোনো জবাব দিল না। শূন্যে তাকিয়ে রইল শুধু। হয়তো শুনেও নি। লীলা বলে উঠে, তোর নাম ঠিকানা চেয়েছে। তুবা ভ্রুকুটি করে এবার তাকালো লীলার দিকে। কিছু বুঝার আগে লীলা নিজ উদ্যোগে তাকে জানিয়ে দিল, আমি একটু আগেই তোর নাম্বার দিলাম তাকে। তুবা তখনও চুপ। লীলা আবার বলল, উনি হয়তো তোকে আবার ডাকতে পারেন। তুবা এবার বুঝল লীলা কার কথা বলছে। শুনে নিহাতি তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল। লীলা আপু, উনি এক রাতে আমাকে 30,000 টাকা দিয়েছেন। দিবেই বড়লোক উনি। টাকার অভাব তেমন নেই। রেগুলার কাস্টমার বানাইলে তোরই লাভ। টাকার কষ্ট আর পোহাতে হবে না। তুবা এ বিষয়ে আর কিছু বলল না। কিছু টাকা এগিয়ে দিয়ে নিরস মুখে বলল, এই টাকাটা তুমি রাখো। ওটা তোর কাছেই রেখে দে। দরকারে কাজে লাগবে। আর আমাকে এখন উঠতে হবে। বিষয়টা সুন্দর করে সামলে নিস। রাহান কল দিচ্ছে বারবার।
নতুন কাস্টমার এসেছে বোধহয়। জবাবে তুবা কেবল আচ্ছা বলল। লীলা চলে যাওয়ার পরও সে অনেকক্ষণ বসেছিল। বিষাক্ত তিক্ত মুহূর্তগুলি তাকে ছাড়খাড় করে দিচ্ছে। মনের ভেতরে শুধু ঝলসানো কিছু অনুভূতি। কফিশপ থেকে বের হবে তার আগেই ফোনে কল এলো। কানে চেপে হ্যালো বলতেই ওপাশ থেকে গম্ভীর একটা গলায় কেউ বলে উঠল, তুবা বলছো? অপরিচিত নাম্বার। কণ্ঠস্বরের ব্যক্তিটিও অচেনা অপরিচিত। কপালে ভাঁজ তুলে চেনার প্রয়াস জাগালে আবারও কানে এসে লাগল। হ্যালো। জি বলুন। কে বলছেন? ওপাশে গম্ভীর কণ্ঠের কঠিন মানুষটা বোধহয় তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। তাই নিজ মনে বলল, রাতে গাড়ি পাঠিয়ে দিব, তোমার বাসার সামনে চলে এসো। তুবা কিছুক্ষণ থম মেরে ভাবল। কিছু ইঙ্গিত করে জবাব দিল, বাসার সামনে গাড়ি পাঠাতে হবে না, আমি চলে যেতে পারব। আফরিন কিছু না বলে কল কেটে দেয়। তুবা ফোনের দিকে তাকিয়ে সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রওনা দিল বাসার দিকে। গিয়ে একটা ঘুম দিবে। মাথাটা ব্যথায় ঝিম মেরে আসছে। চোখগুলি ঘুমে ঢুলুমুলু করছে। রাত দিন না ঘুমিয়ে তো আর মানুষ বাঁচে না। তুবা হাঁটছে। তার মনে প্রশ্ন ঘুরঘুর করে ঘুরছে। লোকটা কেন বলল সে ভার্জিন? ধর্ষিতা কি করে ভার্জিন হয়? লোকটা মিথ্যে নাকি পরিস্থিতি? সে কোনো সমীকরণ মেলাতে পারল না। মাথা ব্যথা যেন আরও বাড়ছে তার এত চিন্তায়। বিকালবেলা তুবা ঘুম থেকে উঠল। তুষি তখন হুইল চেয়ারে বসে আছে। উল্লাস মুখে সে জিজ্ঞেস করল, আপা তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ বোন। কেন, কোনো দরকার বুঝি? তুষি হেসে হেসে বলল, আমি এখনো খাইনি। উঠো একসাথে খাব। তার এহেন কথায় বুঝি তার বড় আপা সন্তুষ্ট হল না। চমকে প্রশ্ন করল, সে কি তুই এখনো খাসনি? এতক্ষণ না খেয়েছিলি কেন? শিরিন এগিয়ে এলেন। তিরিক্ষি গলায় বললেন, কত কইরা কইছি ভাত খাইয়ে ঔষধ খাইলই না তোর লাইগা। কইছি ডাক দেই এইডাতেও হেনা করছে। বোনের এত ভালোবাসা দেখে সে ম্লান হাসল। গালে আলতো কোমল হাতের পরশ বুলিয়ে বলল, তুষি না আমার, কখনো এমন করবি না আর। সময় মতো খেয়ে ঔষধ খেতে হবে। তুষি হাসল। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা যাও আমার আর আপার জন্যে ভাত নিয়ে আসো। শিরিন চলে গেলেন খাবার আনতে। ঘড়ির কাঁটা যখন 7টায় তখন আফরিনের নাম্বার থেকে কল এলো। বাটন ফোনের ছোট্ট স্ক্রিনে অন্ধকার নাম ভাসল। তুবা কল ধরেই বলল আসছি। তারপরই কল কেটে দিল। বের হওয়ার সময় তুষি জিজ্ঞেস করল, আপা কই যাও? অকপটে তুবার মুখ দিয়ে বের হলো কাজে। কৌতূহলী তুষি ফের প্রশ্ন করল, রাতে কিসের কাজ আপা? তুবার বলতে ভেতরটা ফেটে যাচ্ছে। তীব্র দহনটা যেন দাউ দাউ করে ত্বরান্বিত হল। নিজেকে সামলে কোনো রকম জবাব দিল সে, নাইট ডিউটির চাকরি বোন, তুই বুঝবি না। আর আমার ফিরতে সকাল হবে, খেয়ে ঔষধ খেয়ে ঘুমাবি কিন্তু। পিছন থেকে তুষি ডাকল, আপা। দাঁড়ালো তুবা। যেতে গিয়েও থামল সে। আবারও তুষির কাছে এগিয়ে এলো। মুখে নিম্প্রভ হাসি তুলে তুষির গালে হাত রাখল। ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, বল বোন, তোর কিছু লাগবে? কি আনতে হবে আসার সময়? তুষি তাকে আশ্চর্য করে দিয়ে বিশীর্ণ কণ্ঠে প্রশ্নবিদ্ধ করল, তোমার অনেক কষ্ট হয় না আপা সারারাত কাজ করতে? বুক ফেটে দুমড়ে মুচড়ে যাচ্ছে তুবার। বুকের দগ্ধ পুরা ঘায়ে আরও যেন আঘাতে জর্জরিত হল সে। চোখগুলি ঝলমল করে উঠতে চাইল মুহূর্তের মাঝে।
সেই গুলিকে নির্মমভাবে পা দিয়ে মারিয়ে শুকনো হাসি ঝুলানোর অভিপ্রায় তুবা বলল, না তুষি, আমার একটুও কষ্ট হয় না। আমি আমার বোনের জন্যে সব করতে পারি। এখন আসছি রে। আমার লক্ষ্মী বোন যেন সময় মতো ঔষধ খেয়ে নেয়। তুবা তুষির কপালে আলতো চুমু দিয়ে উঠে দাঁড়াল। কান্না সব গলায় এসে দলা পাকিয়ে গেছে। প্রগাঢ় কষ্ট অনুভব করছে খুব। সব দুঃখ কষ্ট নিছক ভেয়ে এগিয়ে চলল সে। চোখ দিয়ে অনর্গল কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল অনাদরে অবহেলার। তবুও সে থামল না। পিছন ফিরে দুঃখ দুর্দশার অবস্থার কথায় চিন্তিত হয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলল। কুচকুচে অন্ধকার এক গন্তব্য তার। আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ। হৃৎপিণ্ডে পিন ফোটানো। কালো ব্যাজের মৌন বিষাদ। 21শে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার। আমার এখন সমস্তটুক 1 মিনিটের নীরবতা। দু চোখ বেয়ে রাত্রি ঝরে, পাংশুটে রাত। রক্তমাখা চাঁদের দেহে জ্যোৎস্না উধাও। উল্টে পড়ে রোদের বাটি। আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালান কোঠা। উঠোনে সাপ। অবিশ্বাসের ভীষণ কালো রক্তজবা। লকলকে জীব। এখন আমার সমস্তটাই লক্ষিন্দরের লোহার বাসর। আঙুলগুলো ঝরে পড়ছে হাত থেকে ফুল। ঘরের পাশে লক্ষ্মী প্যাঁচার ধাতব গলা। আমার এখন শঙ্খচিলের কান্না ভেজা দুপুরবেলা। শূন্য খাখা একাকী মাঠ। ঘাসের ডগায় নীল ফড়িংয়ের নিমগ্নতা। আমার এখন হৃদয় শুধু হৃদয় বলে। দু হাত মেলে চাতক পাখি। আমার এখন বুকের ভেতর। কবর শুধু কবর খোঁড়ার ভারী শব্দ। দু চোখ বেয়ে সকাল ঝরে, উল্টে পড়ে স্বপ্নবাটি। আমার এখন নিজের মধ্যে নিজের কফিন। সমস্ত রাত করাতকলের কষ্টধ্বনি। এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর এই কবিতাটা তুবার মনে পড়ছে খুব। আজ জীবিত থেকেও সে মৃত। জীবন সংগ্রামের ভয়াল যুদ্ধে পরাজিত হয়ে জীবিত মমিতে পরিণত হয়েছে। যেখানে দুঃখ কষ্ট ভালো লাগার অনুভূতিগুলি চাইলেই আর আঁকড়ে ধরা যায় না। ভেতরের সেই অনুভূতিগুলি কালো মেঘ কাটিয়ে প্রকাশ করার কোনো অবকাশ নেই। সেখানে আছে শুধু অন্ধকারাচ্ছন্ন ঘোর। ভাবতে ভাবতে তুবা আনমনে হেঁটে চলছিল। নীরব রাস্তা। আকস্মিক অপরিচিত একজন লোকের কণ্ঠ পেয়ে চমকে উঠল সে। হকচকিয়ে পাশ ফিরে তাকাল। মগ্ন ভাবনার ভেতর লোকটার কথার কোনো প্রভাব খাটল না। কি বলল সেটাও শুনেনি সে। খানিক ভয় নিয়ে ভ্রুকুটি করে তাকাল ওদিক। লোকটা পুরু গলায় বলে উঠলেন, গাড়িতে উঠে বসুন। আপনাকে স্যার নিয়ে যেতে বলেছেন। তুবা লোকটাকে সেকেন্ড কয়েক সময় নিয়ে দেখল। আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়ল। ওই মানুষটাকে না মানা করেছিল সে গাড়ি পাঠাতে, তবুও কেন পাঠাতে গেল ভেবে কপাল কুঁচকে এলো তার। গাড়ি অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদাভ আলোয় এগিয়ে যাচ্ছে। আরেকটা কালো রাত চলে এলো জীবনে। আবার আধার। ঘুটঘুটে নিকষ অন্ধকার। না জানি এই রাতের ভিড়ে কবে সে বিলুপ্ত হয়ে যায়। আফিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে। চোখের পাতাগুলি পড়ছে না তার। ফেলে আসা দিনগুলি নিয়ে সে চিন্তা করল। রাগে শরীরটা কেমন করে উঠল। এক টানে গ্লাসের ড্রিঙ্ক শেষ করে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকটা। সোফার মাথায় এক হাত ছড়িয়ে দিয়ে হেলান দিল আয়েশি ভাবে। আজকাল ভেতরটা বড্ড জ্বলে। রাগে না কষ্টে তা বুঝতে পারে না সে। শুধু অস্থির হতাশ লাগে। তুবা কলিং বেল বাজালে আফিন এসে দরজা খুলে দিল। এক নজর দেখল তাকে। পথ ছেড়ে দাঁড়ালে তুবা ধীরগতিতে ভেতরে ঢুকল। আফিন দরজা লাগিয়ে দিয়ে তুবাকে সোফায় বসতে বলল। তারপর কিচেনে গিয়ে কিসব করতে লাগল বোধহয়।
তুবা আর চোখে কয়েকবার দেখল। অল্প সময় যাওয়ার পর আফিন 2টা মগ নিয়ে এলো। একটা নিজের হাতে রেখে অপরটা তুবার দিকে এগিয়ে দিল নিঃশব্দে। মাথা খানিক নিচু করে তুবা বড় বড় চোখ নিয়ে মানুষটাকে দেখে নিল। আফিন নিজের মগে 2 চুমুক দিয়েও তুবাকে ওভাবেই বসে থাকতে দেখে কুন্দোদভাবে বলল, কফিটা নিশ্চয় আমি তোমাকে ঠান্ডা করতে দেইনি। সো ফিনিশ ইট। তুবা জবাব দেয় না। মৃদু জোরতা নিয়ে মাথা নুয়ে নখ কুটে। মাঝারি আকারের একটা নখের সাথে আরেকটা নখের ঘর্ষণ তুললে অদ্ভুত শব্দ তৈরি হয়। এই ঘর্ষণের মাঝেই বুঝি নিজের ভেতরের অস্বস্তির বহিঃপ্রকাশে অভিপ্রেত সে। আফিন আর চোখে বিষয়টা পরখ করল। তীক্ষ্ণ গলায় বলে উঠল, হোয়াট হ্যাপেন? তুবা যেন একটু কাঁপল। বুকের উঠানামা বাড়ল তার। তবুও নিজেকে সামলে নিয়ে স্থিরভাবেই বসে রইল। কঠিন মুখে জবাব দিল, আমার লাগবে না, ধন্যবাদ। তুবা মুখের উপর কথা আমার ভালো লাগে না। তাই যা বললাম করে নাও। ইন ফিউচার যখন যেটা বলবো তখন সেটা করবে। ক্লিয়ার? জবাব দিল না তুবা। এক পল তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল সে। ফের না করতেও তার কেমন অস্বস্তি লাগল। তাই টেবিল থেকে অনিচ্ছায় মগটা তুলে নিল সে। কিন্তু মুখে দিতেও ইতস্তত বোধ করছে। কারণ যতবার সে চা কফি খায় প্রথমবারই ঠোঁট বা জিহ্বা পুড়ে ফেলে। এটা যেন তার সাথে হবারই কথা। পরে দেখা যায় ভাত খেতে গেলে জ্বালা হয়। তাই তুবা কফির মগে 2-3 বার ফু দিল। এবার বেশ বেশি সময় নিয়ে ফু ছুঁড়ে দিয়ে চুমুক দিল কাপে। আফিনের এই বিষয়টা বড্ড হাস্যকর ঠেকল। আনমনেই সে হেসে উঠল মুখ ঘুরিয়ে। তুবা নামটা বেশ সুন্দর। আকস্মাৎ কথাটা ছুঁড়ে একটু সময় নিল আফিন। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে সে কফির মুখে ঠোঁট ছোঁয়াল। সেই সাথে ধারালো নজরে তুবার শরীর বুলাতে ভুলছে না। তুবাকে নীরব ইতস্তত করতে দেখে প্রশ্ন করল, তো তুবা তোমার এই পথে আসার কারণ? তুবা নজর উপরে তুলল। ভুসভুস করে রাগ জ্বলছে তার। বসা থেকে হুট করেই উঠে দাঁড়াল। সাফ সাফ স্পষ্ট গলায় কঠোরভাবে জানাল, আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন না। আমি এখানে যে কারণে এসেছি সেটার বিনিময়ে আপনি শুধু আমায় টাকা দিতে পারেন। এর বেশি কিছুই না। আফিন তখনও শান্ত ছিল। চোখে সূক্ষ্মতা আর ঠোঁটে অবজ্ঞার হাসি ঝুলিয়ে সে তখনও বসেছিল সোফায়। একটু সময় নিয়ে তুবার উদ্দেশ্যে বলল, বসো। তুবার চোখ মুখ শক্ত। সে এখনো ঠাই দাঁড়িয়ে আছে। কি করবে তা যেন বুঝতে পারছে না। বোধহয় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। চলে যাবে নাকি বসবে তা নিয়ে সন্দিহান দুটানায় পড়েছে সে। হঠাৎ আফিন ধমক সুরে বলে উঠল, বসতে বলেছি। তুবা ভয় কেঁপে উঠল। শঙ্কিত নজরে ছোট ছোট চোখে তাকালো মানুষটার দিকে। খুব আশ্চর্য হল সে। এমন করে ধমক তার বাবা দিতে পারতেন। এক অদ্ভুত বশে আর্স্ট হয়ে তুবা বসে পড়ল। তোমার সাথে আমার নতুন পরিচয়, তাই আবারও বলছি। এক কথা বারবার বলতে আমার মোটেও ভালো লাগে না। মুখের উপর না শব্দটা শুনতে একদমই রাজি নই। আর এমন করবেও না। হ্যাঁ, তোমাকে যেটা বলা দরকার, এখন থেকে আমি যখন তোমাকে আসতে বলবো তখনই তুমি আসবে। আর লীলা নামের মেয়েটাকে আমি বলে দিয়েছি ও তোমাকে আর কারো কাছে যেতে বলবে না। কারো খোঁজ তোমার কাছে আসবে না। তুমি আমার জন্যে পার্মানেন্ট। বুঝাতে পেরেছি? তুবা কপাল কুঁচকে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কথাগুলি অস্বাভাবিক লাগলেও নীরব রইল সে। হৃদয়ের মাঝে এখনো সরু ভাঁজ। রুক্ষ গলায় আবারও সে বলে উঠল, এবার উপরে আসো। আফিন হাতের মগটা রেখে দর্পের সাথে সিঁড়ি ধাঙ্গিয়ে যাচ্ছে।
সেও লোকটাকে যেন দিক নির্দেশক ভেবে বিমূঢ় রূপে তালে তাল মিলিয়ে পিছু নিল। প্রগল্ভহীন পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল আফিনের ঘরে। সংশয় উদ্বিগ্নতা নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকল নির্মল মুখে। তাকে নিজের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে সরু ভাঁজ আঁকে আফিন। যেন রুষ্ট ভঙ্গিতে বলে, দূরে দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো। তুবা মাথা তুলে তাকাল। মৃদু তিক্ত বিরক্ত ভাব ছেয়ে গেল হৃদয়ে। তবুও নিরুপায় তাকে মানুষটার আদেশ আজ্ঞা পালন করতে এগিয়ে গেল উনার দিকে। এবারও একটু দূরে দাঁড়াতেই যেন কর্কশ গলায় আফিন বলল, আরও কাছে এসো ড্যাম ইট। দাঁত খিঁচে আরও দুপা বাড়িয়ে দিল আফিনের দিকে। অতপর মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। খানিক বিরক্ত মুখে আফিন একটা শপিং ব্যাগ এগিয়ে দিল তার দিক। ভাবলেশহীন গলায় বলল, চেঞ্জ করে এটা পরে নাও। তুবা বাড়িয়ে দেওয়া শপিং ব্যাগটার দিকে তাকিয়ে এবার গরম চোখে তাকালো আফিনের দিকে। শুকনো গলায় কঠোরভাবে বলল, আমার এসবের কোনো দরকার নেই। আর মিস্টার আফিন চৌধুরী কাজ ব্যতীত অন্য কোনো বিষয়ে আগ্রহ দেখাবেন না। এসব আমার পছন্দ নয়। কি হলো কে জানে? আফিন ঠোঁট টিপে আড়ালে হাসল। আবারও তাকালো তুবার দিকে। এবার বেশ সুচালো হলো তার চোখের দৃষ্টি। সে আচমকা তুবার কোমরে নিজের শক্ত হাতের চাপ প্রয়োগে কাছে টেনে আনল। খানিক চিবিয়ে বলল, কি প্রয়োজন অপ্রয়োজন সেটা আমি বুঝব তুবা মাই ওমেন। আপাতত মুখের শাটার লাগিয়ে চুপচাপ চেঞ্জ করে নাও। উইদাউট রিজন। আফিন তাকে ছেড়ে হনহন পায়ের কদম ফেলে চলে গেল। তুবার কান্না পাচ্ছে। ব্যথায় কোমরে হালকা করে হাত লাগিয়ে দেয়। শপিংয়ের দিকে তাকিয়ে সেটা ব্যাগ থেকে বের করে। দেখতে পায় টকটকে লাল রঙের লং লাইটি। তাচ্ছিল্যের সহিত হাসল তুবা। নিজেকে লোকটার হাতের পুতুল মনে হয় তার। টাকার জন্যে নিজেকে পুতুলি বানাতে হলো তাকে। আফিন হালকা ড্রিঙ্ক করে এসেছে। বিছানায় বসা তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল। আচমকা নেশালো গলায় বলল, তুবা তুমি দেখতে খুব আকর্ষণীয়। মোহিনী রূপ তোমার। নিজের কাছে তোমাকে এত আকর্ষণীয় লাগে কেন বলো তো? তুবা তাকালো উনার দিক। আফিন এসে তার গালে চুমু দিল। তেতো অনুভূতিতে সে দাঁত খিঁচে আনল তখনই। তবে নীরবে চুপটি রইল। আফিন ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে তুবার দিকে। মেয়েটা নিঃসন্দেহে আগুন সুন্দরী। আকর্ষণীয় মায়ার মুখটা বড্ড বুকে লাগে। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হয় তার। সে ধীর গতিতে তুবার ঠোঁটের কাছে যেতে চাইলে তুবা পাথরের মতো নিজেকে শক্ত করে নিল। মুখ ফিরিয়ে ফসকে বলেই ফেলে, আমি মদের বাজে গন্ধ নিতে পারি না। বমি আসে আমার। দয়া করুন। আফিন কোনো উত্তর দিল না। আর না তুবার এমন স্পর্ধার বারণ মানল। সে বা হাত দিয়ে তুবার মুখ নিজের দিকে আনল। মেয়েটা তখনও চোখ মুখ খিচে রেখেছে দেখে বিদীর্ণ হাসল সে। তুবার ঠোঁটের দিকে ঠিকই এগিয়ে গিয়ে খানিক কোমল স্পর্শ করল মাত্র। তারপর ঘোরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল আচমকায়। তুবা পাথরের মতো দাঁড়িয়ে রইল কেবল। বুকে তোলপাড় হলেও সে নিভৃত ভঙ্গিতে অচল। আহরে জীবনের আধার রাত। চাদর সহ মুড়িয়ে তাকে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল আফিন। বাথটাবে কিছুক্ষণ বসে রইল একসাথে। আজ আফিন তুবার দিকে অনেকক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল কিছু একটা। যেন কিছু খুঁজার চেষ্টা করছে ওই আদলে। মনের কৌতূহলের বাসাটা আরো বড় হতে লাগল যেন। মেয়েটা যেমন আকর্ষণীয় তেমনি কৌতূহল উদ্দীপনায় ভরপুর। দেখো চোখে মুখে কত বিষণ্ণতা, তবুও স্বেচ্ছায় সঁপে দেয় নিজেকে। বিদ্রূপের মিশ্রণে কেবল হাসল আফিন।
একটা সুতির পাতলা থ্রি-পিস পরে বাহিরে এলো তুবা। লোকটা ঘরে নেই। তুবা ভিজে চুল নিয়ে ব্যালকনিতে চলে যায়। আকাশে ধ্বনি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ব্যালকনির খোলা জায়গার দিয়ে আসা এক পলসা বৃষ্টি আদরে ছুঁয়ে গেল তাকে। বর্ষার সময়টা তার মন্দ লাগে না। সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টির কলরব ধ্বনি, তো কখনো ইলশাগুড়ির বাহার। মৃদু প্রশান্তির বাতায়ন শরীরে ছুঁয়ে গেলে অন্যরকম আবেশে তলিয়ে যাওয়ার ব্যাপারটা দারুণ উপভোগ্য। ভারী বর্ষণের পর স্নিগ্ধ শীতল পরিবেশ বেশ মনোরম অভিলাষী। হিমেল বাতায়নে শরীরটা ঠান্ডা হয়ে গেল এক চুটিতে। তবে ভেতরের লোকায়তিক যত্নে লালতিত গরম উত্তপ্ত মনটা? এই নশ্বর বাতাসে ঠান্ডা হওয়ার কথা? তপ্ত শ্বাস ছুড়ে সে। ভেজা চুলে তুমি অপরূপা নারী, মনের পিঞ্জরে রাখিব বাঁধি, কবু উড়িতে দিব নাহি। টুপটুপে চুলের পানি যেন গভীর সমুদ্রের মুক্তমনি। ভেজা চুলের সুভাষে মরিব আমি বারে বারে। নিজেকে খুঁজে চলিব তোমার ওই ভেজা চুলেরই সুঘ্রাণে। কয়েক মিনিট হয়েছে আফিন তুবার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই তার উপস্থিতি টের পায়নি বোধহয় এখনো। তুবার এক বাহুতে হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেল। কালকের মতো আজও তুবাকে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে চোখ বুজল সে। তুবা মুখ ফিরে নিয়ে চুপচাপ শুয়ে রইল রোবটের মতো। আফিন চোখ খুলল। ফর্সা তুলতুলে গালগুলি চোখের সামনে ভেসে উঠতেই সেখানে অতর্কিত এক উষ্ণ অধরের পরশ বুলিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ল। তুবা তখনও চুপ। টাকা তাকে চুপ করিয়ে দিয়েছে। কিন্তু এই লোকটার এমন স্বাভাবিক ব্যবহার তার একদম ভালো লাগল না। বিরক্ত হল। ভেতরে নিবু নিবু একটা রাগ জন্মাল লোকটার প্রতি। এক ব্যর্থ নৈরাশ্য রাগ। মিষ্টি সকালের রোদ মেদিনীতে সোনালি আলো ছড়িয়ে দিল। আধার শেষে আলো এলো। সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচিরমিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলিও সূর্যের আলোয় চাঙ্গা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবন চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া থেকে আরেকটা রাতও বিদায় নিল। নতুন এক ব্যস্ত সকালের আবির্ভাবও ঘটল। আফিনের ঘুমটা বোধহয় হালকা হয়ে এসেছে। পিটপিট করে ঘুম চোখের পাতাগুলি খুলল সে। দেখতে পেল তুবা তার বুকের একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। যেন গাছে ফুটা তরতাজা এক গোলাপ সে। আফিনের ঠোঁটের কুর্নিশটা প্রসারিত হল। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলায় কালো তিলটার পাশেই কামড়ের কালশিটে দাগ। প্রথম দিন যে কামড়টা রাগের বসে দিয়েছিল সেটার এক বিশ্রী দাগ ঝলঝল করছে। খুব খারাপ অনুভূতি অনুভব করল সে। নিজের কন্ট্রোলের উপরও বিরক্ত হল। আলতো করে দুইটা আঙ্গুল ছুয়াল তাতে। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘোরে কপাল কুঁচকে এনেছে। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় সে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা কেন যেন শান্ত হয়ে যায়। শত শত অশান্তি অস্থিরতাগুলি ছুটি নিয়ে নেয়। অদ্ভুত রকম ভালো লাগার আনন্দ অনুভব করে আফিন। মোহভরা চোখ দুটি তুবার মাঝে নিবন্ধ করে রেখে তিরতির করে ঠোঁট আওড়ে বলে, মেয়ে তুমি কি জাদু জানো? নাকি মায়া শক্তি আছে তোমার গভীরে? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দেওয়ার ক্ষমতা রাখো তুমি? আফিন তুবার কপালের কোনায় লেগে থাকা চুলগুলি উপরে তুলে দিল। নরম গালে নিজের দুই আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে ধবধবে মোলায়েম গাল। ভেতরে অদ্ভুত সুন্দর অনুভূতিরা চঞ্চল হয়ে ছুটছে বেদিক। অন্যরকম আবেশ বুকে শিহরণ দিচ্ছে তার। তুবার কপাল কুঁচকে এসেছে দেখে আফিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা আস্তে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখতে পেল আফিনকে।
হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারে শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখে ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আফিনের ভারী হাতটা কোনো রকম সরিয়ে উঠে পড়ল। আজ বোধহয় দেরি হয়ে গেল উঠতে। মাঝরাতে খুব ঘুম পাচ্ছিল তার। তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর চোখ দিল। কিন্তু কালকের মতো আজ আর কোনো খাম নেই। তুবা বুঝতে পারছে না কি করা উচিত তার। তাই কিছু না ভেবে ব্যালকনির দিকে পা বাড়াল। এখান থেকে নিচের খোলা গাছযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। এক টুকরো স্নান হাসল সে। সকালের স্নিগ্ধ শীতল বাতাস গায়ে লাগছে। এই বিহ্বলতা তার মুখে হাসির রেখা ফুটিয়ে তুলল যেন অচিরে। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের নিষ্ফল জীবন নিয়ে চিন্তা করতে লাগল। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিচ থেকে আসা ঘড়ির শব্দে তুবার ভাবান্তর ফিরে এলো। সে পিছন ফিরে তাকিয়ে দেখল লোকটা তখনও ঘুমে। তুবা ভাবল আজকেই তো আর টাকা লাগছে না। দরকার পড়লে হাতে যেটা আছে সেটা দিয়ে চলে যাবে। আর যেহেতু কালো আসতে হবে টাকাটা একেবারে নিলেই হল। এই ভেবে তুবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নেমে এক মহিলাকে দেখে থমকে যায় সে। ভূত দেখার মতো চমকে উঠে 2 পা পিছিয়ে নিল। জামা ফাঁক করে বুকে থুথু দিয়ে সেখানে হাত রাখল। ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধ্যবয়স্ক মহিলা জবাব দিলেন না। কিন্তু তিনি তাকে দেখে খুব বেশি অবাক হয়েছেন বলে মনে হচ্ছে না। তুবা চিন্তা করল একটা লোক কি নিজের মা যেখানে থাকে সেখানে কোনো মেয়েকে এনে তার সাথে রাত কাটাবে? নিশ্চয় নয়। তুবা চিন্তা করে পারছে না। তীক্ষ্ণ দৃষ্টি দিল মহিলার উপর। গলা পরিষ্কার করে বলল, আপনি কি ওই লোকটার মা? ওপাশে দাঁড়িয়ে থাকা ভদ্র সুশীল মহিলা অকপটে জবাব দিল, না। ও, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আগে কখনো তো দেখিনি। মহিলার কথায় প্রচণ্ড ভয় পেয়ে যায় তুবা। নজর দিয়ে দেখে সন্দিহানি হয়ে মধ্যবয়স্ক মহিলা তার দিকেই তাকিয়ে আছেন। ভীষণ ইতস্তত বোধ আর সংশয় তাকে ঘিরে নিয়েছে মুহূর্তে। কি জবাব দিবে তা নিয়ে চিন্তায় মাথা ব্যথা শুরু করেছে। আমতা আমতা করতে করতে কি বলবে ভেবে পায় না। অপর পাশের মহিলাটি বোধহয় তাকে স্বস্তি দিতে নরম গলায় শুধালেন, তুমি আফিন বাবার বান্ধবী তাই না? তুবা কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। মহিলাটা মুচকি হাসলেন। তুবাও হাসি বিনিময় করে বলল, আমি আসি। অমত জানিয়ে মহিলাটা বললেন, এখনই কোথায় যাবে? বসো, খেয়ে তারপর যাও। আমি আফিন বাবাকে ডাক দেই। উনি তো ঘুমাচ্ছে। মহিলার মুখটা কালো হয়ে গেল। ভাঁজ পড়া চামড়ায় আরো কুচকালো বোধ হয়। বিড়বিড় করে আওড়ালেন, এখনো ঘুমাচ্ছে? কিন্তু এই সময় তো ঘুমায় না। তুবা বোধহয় উনার ঠোঁট নাড়াচাড়ার কথা শুনতে পেল। কেমন অন্যরকম লাগল, আগ্রহ হল। কিছু জানার উদ্দেশ্যেই বোধহয় সে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? মহিলাটার মুখ বিষণ্ণ দেখাল। মন খারাপের ছায়া পড়ল। মাঝবয়সেও এসে ফর্সা জৌলুস মুখ যেন কালো হয়ে এলো উনার। আস্তে আস্তে করে সোফার দিকে এগিয়ে গেলেন তিনি। ধরে ধরে বসে মনমরা ক্ষীণ গলায় বলতে লাগলেন, আফিন বাবা এমন ছিল না। সে ছিল নিয়ম মেনে চলা দৃঢ় ব্যক্তিত্বের হাস্যোজ্জ্বল একটা ছেলে। নিয়ম মেনে সব করত। কিন্তু এখন আগের মতো নেই। কেমন অগোছালো ছন্নছাড়া হয়ে গিয়েছে। হাসিমুখটা পাংশুটে রূপ নিয়েছে। কখন কি করে নিজেও হয়তো জানে না। কোনো নিয়ম নেই, বাধা ধরা নেই। যখন যা মন চায় করছে। কিছুই তার ঠিক নেই আর। কোনো দিন একটা সিগারেট খায়নি পর্যন্ত সে।
একা একা ভালো ছিল পড়াশোনা ব্যবসায় নিয়ে। সেই ছোট থেকে দেখে আসছি তাকে, নিজের হাতে পিঠে বড় করেছি। জীবনে বড় ধাক্কা পেয়ে ছেলেটা এখন এমন পথে। মদ খায়, কোনো নিয়ম কানুন নেই, খাওয়া দাওয়া নেই, নিজের প্রতি কোনো যত্ন নেই। আমার কথাও আর আগের মতো কোনো প্রভাব ফেলে না, কোনো কিছু শুনে না। একা একা অগোছালো জীবন বয়ে বেড়াচ্ছে। কেমন যেন অচেনা হয়ে গিয়েছে ছেলেটা আমার। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুবার আগ্রহ জাগল খুব। কৌতূহল উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না কিছুতে। এই দুনিয়াতে কত হাজার লাখ মানুষের হাজার লাখ আলাদা আলাদা সমস্যা। কতটা বিচিত্র এই দুনিয়াবি জীবন। এই নশ্বর স্বার্থপর পৃথিবীতে কি এমন একটা মানুষ আছে যে দুঃখ কষ্ট ছাড়া বেঁচে আছে? জানার জন্যে চাঞ্চল্য হয়ে উঠেছে তুবার ছোট্ট মনটা। কেন একজন ভালো মানুষ এমন হয়ে যাবেন? কি এমন ধাক্কা যেটা উনাকে ছন্নছাড়া করে তুলেছে? জানার জন্যে কিছু বলতে যাবে তখন তার ফোনের রিংটোন বেজে উঠল। বাসা থেকে কল এসেছে। তুবা ভীত স্বরে বিদায় নিয়ে ওখান থেকে বের হয়ে এলো। কলটা কেটে দিয়ে সে পুনরায় কল দিল। তুষি কল রিসিভ করেই বলতে লাগল, আপা তুমি আসছো না কেন? কত বেলা হয়ে যাচ্ছে, এখনো কি তোমার কাজ শেষ হয়নি? কারণ জানার চঞ্চল অস্থির অনুভূতিটাকে লাগাম টেনে তুবা ধীরেসুস্থে জবাব দিল, না তুষি, আমি চলে আসছি এখনই, দেরি হবে না। ওপাশ থেকে তুষির প্রফুল্ল গলা শোনা গেল, তাড়াতাড়ি আসো আপা। তুবা গেট থেকে পার হয়ে পিছন ফিরে বাড়িটা দেখল একপল। 2 সেকেন্ড তাকিয়ে ব্যাগ ঠিক করে হাঁটা শুরু করল ব্যস্ত ভঙ্গিতে। রিকশা চলছে নিজ গতিতে। তুবা বসে বসে ভাবছে। আজকাল ভাবনায় তার সঙ্গী। হুটহাট সময় পেলে নিজের জন্যে এই ভাবনাটুকি যেন করতে পারে এখন। এত শত চিন্তার ভিড়েও চোখ দুটি আশেপাশে একজনকে খুঁজে চলছে, যাকে তার দরকার, যার কাছে রয়েছে তার অনেক না জানা প্রশ্ন। এলাকা দিয়ে যখন যায় কাঙ্ক্ষিত লোকটাকে পায় না। কিছুদিন ধরেই তাকে আর দেখা যাচ্ছে না। তবে এখন ওই মানুষটাকে কঠিন কুটিল প্রশ্নের উত্তর সন্ধানের জন্য হলেও প্রয়োজন। আশেপাশে নজর বুলিয়ে আজও পেল না তাকে। হতাশ হয়ে বাড়ি ফিরল। হাতে থাকা টাকা দিয়ে তুষির জন্যে কিছু খাবার নিয়ে এলো। যেতেই অভিমানী স্বরে বলল মেয়েটা, সারা রাত আসো না, সকালেও কল দিয়ে তোমাকে কাজ থেকে আনতে হয় আপা। কি এমন কাজ তোমার এতক্ষণ? পাশ থেকে শিরিন বলে উঠলেন, আল্লাহ জানে তোর বইনে কি এমন কাম করে। আল্লাহ জানে কার কাছে যায়, কি কাম না অকাম করে। তুবা শুনল শিরিন বেগমের কথা। তাকিয়ে দেখতে পেল রাগী শ্যামলা বিবশ একটা চেহারা। সেদিকে পাত্তা না দিয়ে শান্ত থেকে তুষির গালে হাত রেখে বলল, আমি তোকে বলেছিলাম না আমার আসতে দেরি হবে? তুই ঠিক মতো খেয়ে নিবি, অপেক্ষা কেন করিস বলতো? তুষির মন খারাপ হল। মাথা নুয়ে করুণ গলায় বোনের জবাব দিল, তোমাকে ছাড় আমার খেতে ভালো লাগে না আপা। তুবা নরম চোখের দৃষ্টিতে তাকালো তুষির নিষ্পাপ কোমল মুখটার দিকে। শান্ত নির্জীব গলায় জানালো তুষিকে, এমন আর করবি না। যখন খাওয়ার দরকার খেয়ে নিবি, ঠিকমতো ঔষধ তো খেতে হবে। আর এইগুলি তোর জন্যে। পরক্ষণে বসা থেকে উঠে তুবা মায়ের দিকে তাকালো। গম্ভীর নিচু গলায় বলল, যাই করি না কেন 2 বেলা ভাত খেতে তো পারি, বোনের ঔষধ কিনতে পারি, সংসারের খরচ চালাতে পারি। আর কি চাই? আর তোমার এই কথাগুলি কবে বন্ধ হবে বলো তো? শিরিন বেগম যেন আরো চটে গেলেন। রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে তিরিক্ষিভাবে জবাব দিলেন, করবিই তো, যা মন চায় করতি না?
এমন খাওনের দরকার নাই আমরার। না খাইয়া মইরা যাইয়াম তোর অকাম করণের দরকার নাই। আল্লাহ নেয় না কেড়ে আমারে। আর কত খারাপ দিন আমারে দেহাইব আল্লাহ। জীবনের প্রতি আমার ওহন মায়া উঠা গেছে। হায় আল্লাহ আমার। শিরিন কাঁদতে কাঁদতে চলে গেলেন আঁচলে মুখ দিয়ে। অন্য রুমের দরজার সামনে গিয়ে তিনি কাঁদলেন নীরবে। তিনি বুঝেন তুবার রাতের বেলায় কিসের নাইট ডিউটি থাকে প্রতিদিন। কেন মেয়েটা দিন দিন নির্জীব মনমরা হয়ে উঠছে। সবই আজ করতে পারেন তিনি, কিন্তু তবুও জীবনের কাছে তিনি অসহায়, নিরুপায়। আত্মীয় স্বজন কিংবা স্বামীর রেখে যাওয়া এমন কোনো সম্পদ বা জমানো অর্থ নেই যার সহায়তায় কিছু একটা করতে পারবেন। তার উপর মেয়েটার গায়ে উমন বিচ্ছিরি ধর্ষিতা নামের একটা কলঙ্ক যেন উনাদের স্বাভাবিক জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলেছে। তুবা ছলছল নয়নে তখনও পাথরের মতো স্তব্ধ হয়ে জমেছিল। তুষি বোনের মুখের দিকে তাকিয়ে আহত হল। বড্ড ভালোবাসে বড় বোন নামের এই বৃক্ষটাকে, যে নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছায়া দিয়ে আগলে রাখছে তাদেরকে। ক্লেশ হৃদয় নিয়ে ব্যথিত সুরে সে বলল, আপা রাগ করো না আম্মার কথায়। আম্মা ইচ্ছা করে তোমায় এসব বলেনি। আম্মা না আড়ালে সবসময় কাঁদে। কানে স্তব্ধতার পুরু প্রাচীর টপকে পৌঁছাল বোধহয় নির্ভুল সত্য সেই কথাটা। অধরে মেকি হাসির ব্যর্থ চেষ্টা করে তুবা জানাল, জানি আমি। আর আম্মার কথায় আমি কিছু মনেও করি না। উনি কঠিন দেখাতে চাইলেও পারেন না। তুষি রে, মানুষের এক জীবনে সব চাওয়া পাওয়া পূরণ হয় না। আর এই দুনিয়াটা বড্ড কঠিন নিষ্ঠুর। এখানে কঠিন না হলে চলা যায় না রে। নরম হলে ভাবে ফুটবল। তাই পায়ে দুমড়ে মুচড়ে তারা চলে যেতে চায়। এই কারণে কঠিন হওয়াই ভালো, তবেই এখানে টিকা যায়। তুই এসব বুঝবি না, এখনো অনেক ছোট তুই। বড় হো, দেখবি দুনিয়া, সেখানে থাকা নানান পশুরূপী মানুষদের চিনে ফেলেছিস। এবার তুই থাক, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। চোখের পানিটা মুছে নিয়ে তুষি উত্তর দিল, আচ্ছা আপা। তাড়াতাড়ি আসো, আম্মা ভাত রান্না করেছে। আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল। তোমার না খুব পছন্দের, তাড়াতাড়ি আসো। তুবা শিরিন বেগমের ঘরের দিকে অবিচ্ছেদভাবে তাকিয়ে আছে। অতপর বুক ফাটা কষ্ট নিয়ে ছুটে গেল বাথরুমে। আফিন ঘুম থেকে উঠে দেখে 12টার উপরে বাজে। আশেপাশে তাকিয়ে তুবাকে সে পেল না। তখন ঘুমের ভান করতে গিয়ে সত্যি ঘুমিয়ে যাবে সেটা মনে হয়নি তার। শরীর নাড়াতে নাড়াতে নিচে নেমে এলো। বাসায় ফাহিমা আন্টিকে দেখে জিজ্ঞেস করল, কখন এলে আন্টি? আর একটা মেয়েকে দেখেছিলে? তিনি শঙ্কিত হয়ে জবাব দিল, ওই মেয়েটার কথা বলছো? সে তো চলে গিয়েছে। আনমনে অন্যমনস্ক সুরে আফিন বলে উঠল, চলে গিয়েছে? ফাহিমা আন্টি হেসে জবাব দিল, হ্যাঁ বাবা, বলেছিলাম বসতে বসেনি। মেয়েটা কে বাবা? দেখতে কিন্তু অনেক মায়াবী। আফিনের মাঝে কথাটা যেন প্রভাব পড়ল। এক মনে সে এটা নিয়ে ডুব দিল। বিড়বিড় করে বলল, এটাই তো আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্টি। তিনি হঠাৎ প্রশ্ন ছুড়লেন, কি হলো বাবা, আবার কি ভাবছ? নাথিং আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ওয়েট করো। পিছন থেকে ফাহিমা আবার বললেন, আফিন বাবা, মেয়েটা দেখতে কিন্তু মিষ্টি। পছন্দ করো নাকি? কিছু বলনি তো আমায়। আফিন নিরুত্তর থাকে, শুধু একটু হাসি বিলিয়ে হনহনিয়ে উপরে চলে যায়। ড্যামিট, আজও চলে গেল। খাম রাখিনি, ভেবেছি অপেক্ষা করবে। কিন্তু মেয়ের ইগো দেখো, তা না করে আজও চলে গেল। রাবিশ, স্টুপিড একটা। তুবা বাথরুম থেকে গামছায় চুল পেঁচিয়ে বের হতেই কানে বিরক্তির সুর তুলে হঠাৎ ফোন বেজে উঠল।
আফরিন কল দিয়েছে। তুবা তার কল পেয়ে চিন্তিত। ভাবছে এখন কি আবার যেতে হবে নাকি? কোনো দরকারে কল দিল তবে? তুবা ফোন হাতে নিয়ে আশপাশ দেখল। নিশ্চুপে চলে গেল একতলা বাড়ির ছাদের দিকে। ততক্ষণে কল হতে হতে কেটেও গেল। পর মুহূর্তে আবার রিং ভেজে উঠল। কপাল কুঁচকে ভাবনায় তলিয়ে না গিয়ে কল রিসিভ করল। হ্যালো বলার আগেই ওপাশ থেকে ঝাঝালো স্বর শোনা গেল, যেন ক্ষোভ নিয়ে বলছে, তোমাকে কি আমি যেতে বলেছিলাম? তুবা যেন বিস্মিত হল। সত্যিই এবার চিন্তার গভীরে উপনীত হওয়ার জোগাড়। এই লোক এত জোর খাটিয়ে কি করে কথা বলছে? অধিকার দেখাচ্ছে তার উপর। এমন ব্যবহার যেন মানুষটার কাছের কেউ সে। না বলে চলে আসায় বুঝি ধমকাচ্ছে। সন্দিহানি আখিপল্লবের দৃষ্টি বিমূঢ় হয়ে শূন্যে ভাসমান। কি হল? টাকা না নিয়েও চলে গেছ? একটু ওয়েট করা গেল না? নাকি ডাকা যায়নি আমায়? নড়েচড়ে উঠল তুবা। চোখের পাতা এখনো তার পলক পড়েনি। আগের ন্যায় আনমনে তাকিয়ে আছে শূন্য কিছুতে। ঠিক সেভাবেই যেন ঘোরের মাঝে জবাব দিল, আমি ভেবেছি কাল একসাথে নিয়ে নিব। আর আপনি ঘুমাচ্ছিলেন। অযথা ডাকার মানে দেখিনি। আফরিন যেন ক্রুদ্ধ হয়ে এবার গলার আওয়াজ বাড়াল। খিটখিটে মেজাজে বলল, আগে আগে ভাবতে যাও কেন তুমি? এত বেশি বেশি ভাববে না। আর একদম বেশি কথাও বলবে না। ড্যাম ইট। আর কিছু বলা হয়নি। ওপাশ থেকে কোনো শব্দও আসেনি। কল কেটে গিয়েছে। তুবা এখনো কিছু বুঝতে পারছে না। খুব আশ্চর্য হচ্ছে মানুষটার আচরণে। সংশয়িত রূপে মনে মনে বিড়বিড় করল, কি অদ্ভুত লোক। রাগে কিটিকিট করছে আফরিন। তাকে দেখতে কেমন অস্থির পাগলাটে লাগছে। দম নিয়ে নিয়ে শ্বাস ফেলছে। এই মেয়ে আমাকে যেমন শীতল করে তেমনি উষ্ণ করে তুলে। রিডিকিউলাস। ও গড, আমি পাগল হয়ে যাবে। পরিস্থিতি এক একবার আমায় এক এক রকমভাবে পাগল করে দেয়। খাবারের জন্যে ফাহিমা আন্টি ডাকতে এলেন আফরিনকে। উনাকে দেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। নরম গলায় বলল, নিচ থেকে ডাক দিতে আন্টি আমি চলে যেতাম। তুমি যে কাল রাতে খাওনি। কি মনে করেছ বলো তো? এভাবে কত নিজের জীবনটাকে নিয়ে হেলাফেলা করবে? এভাবে সুন্দর একটা জীবন ধ্বংস করছো তুমি আফরিন। কি করব আন্টি? আমার নিজে কব পাগল লাগছে। অস্থির লাগছে। কেন বলো তো নিজেকে শান্ত করতে পারি না? আমি জীবনের এই ভার নিতে পারছি না। স্বাভাবিক হতে চাইছি আমি। তার জন্যে একজন কে প্রয়োজন। ফাহিমা আন্টি হয়তো কিছু ধরতে পারলেন। তাই কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা নিজেকে একটু সময় দাও। সব ঠিক হয়ে যাবে দেখো। এখন খাবে, নিচে চলো। আফরিনের চোখে মুখে বিরক্তের ভাব। তেতো গলায় বিদীর্ণ মুখে বলল, আমি একটু অফিস যাব আন্টি। খেয়ে তো যাবে। আগে খাবে তারপর অফিস। আচ্ছা তুমি ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। দিনটা তুবার একটু ভালোই কাটে। ও বাড়ি থেকে এসে গোসল করেই লম্বা একটা ঘুম দিল। দুপুরে উঠে খেয়ে শুয়ে তুষির সাথে গল্প করল অনেক সময়। বিকেল বেলায় রান্নায় একটু সাহায্য করতে গেলে শিরিন দেন না করতে। বারবার শক্ত মুখে এড়িয়ে যান তাকে। তাই সে ঘরে ফিরে আসে আবারও। তুষির মাথায় বিলি কাটতে কাটতে নিজের দুঃখে হারিয়ে যায়। তবুও ভালোই লাগে এই সময়টা তার। প্রতিদিনকার মতো আজও তুবা নিজের চাকরির পথে ছুটল। একা রুমে বসে আছে সে। আশেপাশে তাকিয়েও কোথাও পায় না মানুষটাকে। তুবা ঘরের দিকে মনোযোগে নজর বুলায়।
হঠাৎ কোথা থেকে এসে যেন আফিন জিজ্ঞেস করে, খাবার খেয়ে এসেছ? তুবা নীরব রইল। কি জবাব দিবে তা যেন ভাবল। কি হলো? কি জিজ্ঞেস করলাম? মাথা নাড়িয়ে সে সম্মতি প্রকাশ করল। এদিকে আফিন শান্ত ভঙ্গিতে বলল, মনে হচ্ছে না। চকিতে তাকালো তুবা। চোখে মুখে তার বিস্মিত হাবভাব। আফিন তখন স্থির, শান্ত অথচ গভীর গলায় বলল, নিচে চলো খাবে। তুবা পলকহীন দৃষ্টি দিয়েছে আফিনের উপর। আফিন কেউ একই ভঙ্গিতে সূক্ষ্মভাবে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি নত করে নিল। খানিক এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বোধহয় বলল, পেট ভরা আছে আমার। সন্তুষ্ট হল না আফিন। নিঃসপহ ভাব অনাদরে ছড়িয়ে ছিটিয়ে মুখাবয়বে। তিক্ত গলায় খেক গলায় বলল, তুবা বারবার বলতে ভালো লাগে না। চলো। তুবাও যেন শক্ত হয়ে জবাব ছুড়ল, আপনি যান, আমার খিদে নেই। আফিন তার কাছে এলো নিঃশব্দে। বাহুতে বেশ শক্ত করেই চেপে ধরল যেন। দাঁত চিবিয়ে বলল, তুমি যাবে না? জোর করে আমায় নিতে হবে? তার এহেন আজে তুবা হতবাক। বিরক্ত হয়ে বলল, ছাড়ুন হাতটা। আফিন নড়ল না, আর না এক বিন্দু নিজের হাত সরাল। এখনও তার সুঠাম পুষ্ট হাত শক্তভাবে আঁকড়ে ধরে আছে তুবার কোমল নরম বাহু। ছাড়ুন আমার হাত, আমি একা যেতে পারব। আফিন হাতটা ছেড়ে দিল। তুবার সাথে সেও নিচে গেল। তুবা বিরক্ত হয়ে চারপাশ দেখছে। আফিন আজ করতে পেরে অনায়াসে বলে উঠল, সকালে যাকে দেখেছিলে তিনি এখন নেই। তাই না খুঁজে খেয়ে নাও। তুবা নিজেকে ধাতস্থ করল। স্থির গলায় জানতে চাইল, উনি আপনার কে হয়? বিনিময়ে সে কিছু না বলে তুবার দিকে তাকাল। তুবা চোখ নামিয়ে ফেলল সাথে সাথে। কি তীক্ষ্ণ দৃষ্টি! শরীর কাটা দেয় তার। এসব তোমার জানার কথা না। যে কাজের জন্যে এসেছ তাতে শুধু টাকাই নিতে পারো, এর বেশি কিছু না। চুপচাপ খেয়ে উঠো। তুবা বিহ্বল হল। মনে মনে রেগে বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিল লোকটা। আশ্চর্য মানুষ। নাক ফুলে গেল তুবার। ওপর পাশে বসে থাকা আফিন আর চোখে কপাল কুঁচকে দেখল তাকে। রঙ্গিম আভা ছড়াচ্ছে যেন তুবার মুখে। আফিন ঠোঁট টিপে হাসল কেবল। লোকটা আসছিল না দেখে তুবা ব্যালকনিতে ছিল। বাতাসে লম্বা চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। তুবা কালো একটা শাড়ি পরে আছে। পাতলা একটা শাড়ি। খোলা চুল দমকা হাওয়ার সাথে সাথে নেচে চলছে আপন মনে। অবাধ্য চুলগুলির দিকে খেয়াল নেই তার। শীতল বাতাস শরীরে লেগে শিহরণ অনুভূতিটা ভোগ করছে কেবল। খুলে দাও তুমি এই চুলের বাঁধন। অবাধ্য হয়ে না হয় সে বাতাসেই উড়ে বেড়াক। ইচ্ছে হয় হারিয়ে যাই ওই খোলা চুলের গভীরতায়। খোলা চুল, তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়? লম্বা একগুচ্ছ কালো কেশ পুরুষের মন কেউ প্রভাবিত করতে পারে। বিড়বিড় করতে করতে আফিন তুবাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তুবার উদর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। চুলের মাঝে মুখ ডুবাল নির্নিমেষ। তুবার ঘাড়ে নাক ঘষল কয়েকবার। ছোট ছোট কয়েকটা চুমু দিল তার উষ্ণ ঠোঁটেও। তুবা বরাবরের মতো বোবা, পাথরের মতো স্তব্ধ, অবিচল। আফিন তার ঘাড়ে গভীরভাবে একটা কিস করে চলে গেল। সে যেতেই তুবা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। চোখগুলি চিকচিক করে উঠল তার। সামান্য সময়ের ব্যবধানে আফিন আবার ফিরে এলো। তুবা তখনও ওখানে আগের মতোই বিমুড়ে দাঁড়িয়েছিল। আফিন এসে তার ঘাড়ের চুলগুলি সরিয়ে একপাশে রাখল। সে বুঝতে পারে না এই লোকের চলাফেরা। হঠাৎ ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করল।
আফিন আলতো হাতে নিজের দেওয়া কামড়ের স্থানে মলম লাগিয়ে দিল। তারপর তুবার দুই বাহুতে ধরে নিজের দিকে ফিরায়। দুই গালের পাশে দুই হাত রেখে মানুষটা তার চিকচিক করা চোখ মুখ দেখতে থাকে। চোখে তার নেশা, মনে মাতাল করা অনুভূতি। সে বুঝে না এত অনুভূতি কোথা থেকে চলে আসে তুবার কাছে থাকলে। আফিন নেশাভরা চোখ নিয়ে মেয়েটাকে দেখছে। সমান তালে তুবাও আফিনের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বুঝার চেষ্টা করছে। নির্লিপ্ততা সে চাওনি। নরম কোমল স্বরে মিনমিন করে আফিন বলল, কি আছে তুবা তোমার মাঝে? কেন এত টানে আমাকে তোমার দিকে? 2 দিনে কি এমন করলে আমাকে? কোনো তাবিজ মন্ত্র দিয়ে বশীভূত করলে আমায়? বলো তুবা, বলো। তুবা কিছু না বলে তার চোখের দিকে অগাধ দৃষ্টি দিয়ে অবলোকন করছে। ধীরে কোনো অতল মোহে সে তলিয়ে যাচ্ছে বোধগম্য হল। এক বিন্দু সরতে ইচ্ছা হল না ওই চোখের মাতোয়ারা দৃষ্টি থেকে। তার ভেতর অদ্ভুত রকম কিছু একটা হচ্ছে। প্রগাঢ় তোলপাড়ের মতো কিছু হচ্ছে। আফিন আস্তে আস্তে তার মুখ এগিয়ে দিল তুবার দিকে। সে চোখ বন্ধ করে আনল। তুবার নিবন্ধ চোখ মুখ দেখে আফিনের ভেতরে আরো শিহরণ বইতে লাগল। আলতো করে সে তুবার নরম ঠোঁট স্পর্শ করল। তার অতল ভূতিতে আস্তে আস্তে উপনীত হল। তুবার গরম নিঃশ্বাস আফিন বুক ভরে নিচ্ছে। তুবার গলায় লেগে থাকা চুলগুলি সরিয়ে দিয়ে আফিন সেখানে ঠোঁটের পরশ দিল। মেয়েটা বিচলিত হয়ে নিজের শাড়িতেই খামছে ধরল। লোকটার স্পর্শ আজ অন্য রকম, কেমন আলাদা আলাদা। কোনো চটপট ভাব কিংবা তাড়াহুড়া নেই। কোমল একটা কিছু গাঢ়ভাবে অনুভব করে সে। আফিন কিছু সময় পর তুবাকে কোলে তুলে নিল। নেশাগ্রস্তের মতো বলল, কালো শাড়িতে আমার তুবাকে এক টুকরো বিষণ্ণ দেখাচ্ছে। তুবাকে তো টকটকে লাল রঙে মানায়। সেই প্রথম দিনের টকটকে লাল রঙের শাড়ি। আফিন তুবাকে নিয়ে বিছানায় চলে গেল। কালো শাড়িতে বিষণ্ণ লাগছে বলে সে তার আঁচল খুলে নিল নির্বিঘ্নে। তুবার কানের লতির খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুবা মানে আমার নেশা। মাতাল করা এক নেশা। আফিন আজ 8টায় উঠে গেছে। তুবা ফ্রেশ হয়ে এসে দেখে আফিন খালি গায়ে সোফায় বসে আছে। পরনে ট্রাউজারটা সুঠাম দেহের নাভির নিচে পড়ে আছে। তুবা চোখ সরিয়ে নিল সেদিকে থেকে। নিজেকে ঠিকঠাক করে মাথা নুয়ে চলে গেল পাশ দিয়ে। আফিন তাকে ডাকল, তুবা। কথা অনুযায়ী থামল তুবা। এদিকে আসো। বাধ্য মেয়ের মতো সে চুপচাপ আফিনের দিকে এগিয়ে এলো। খামটা নাও, আর প্রয়োজন হলে কল দিবে আমায়। ধন্যবাদ। আজ বোধ হয় তোমাকে রাতে আসতে হবে না। আমি আজ থাকব না। আর হ্যাঁ, ভুলেও লীলার বলা কোনো ছেলের সাথে দেখা করতে যাবে না কিন্তু। কথাটা শেষ করেই আফিন আকস্মাৎ মৃদু চাপে তার গাল দুটি চেপে ধরল। দাঁত কিরমির করে বলল, তাহলে আফিন চৌধুরীকে তুমি খুব ভালো করেই চিনবে। এবার আমি আর কিছু বরখাস্ত করব না। ভুলো না এটা। আফিন তুবার গাল ছেড়ে দিল। সে তার দিকে ভ্রুকুঞ্চন করে তাকাল। ফর্সা গালে লাল ছাপ দেখে উদ্গ্রীব হয়ে গালে হাত দিল, লেগেছে খানিক। সেদিকে থেকে নজর সরিয়ে তুবার চোখের দিক তাকাল। বলল, চলার মতো প্রয়োজনীয় টাকা দিয়েছি ওখানে। তাই আমি যা বললাম তার একটা কথাও যেন নড়চড় না হয় তুবা। সাবধানে থাকবে। আফিন এবার তুবার গালে আলতো হাত রেখে কপাল এগিয়ে আনল। কপালে গভীর কোমল একটা পরশ পড়ল তুবার। এই প্রথম হয়তো লোকটা তার কপালে চুমু খেল। তুবার কাছে বিষয়টা কেমন যেন শিহরণ জাগাল। ভেতরে দৌড়ে কিছু একটা ছুটে গেল। তুবা আফিনের দিকে তাকিয়ে রইল। তার এমন কাজে সে খুব অবাক হয়েছে।
আফিন নীরবে ওয়াশরুমে চলে যায়। তুবা তখনও কেন যেন ঠাই বসে আছে। চোখের পাতা পড়ছে না তার। শূন্যে এখনো তাকিয়ে আছে সে। লোকটা আসলেই অদ্ভুত। অদ্ভুত তার কাজকর্ম। কখন কি করে বোঝা যায় না। ভেতরে কেন যেন লোকটার প্রতি একটা টান অনুভব করছে সে। অথচ সে জানে এটা নিহাতি বোকামি, স্পর্ধার বাহিরে। তুবার মনটা আজ ভালো। কাজ থেকে ছুটি পেয়েছে সে আজকের জন্যে। আজকের ছুটিটা দরকার ছিল। কাকতালীয় ভাবে হয়েও গেল। খুব ভালো লাগছে তার। মনটা ফুরফুরে। রিকশা না নিয়ে হেঁটেই চলছে একা পথে। দোকান থেকে সে তুষির ঔষধ আর ভালো কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল। আজও ফিরার পথে গলির আনাচে কানাচে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজেছে। যদি নিজের উত্তরগুলি পায়। তবে খুঁজেও দেখা মেলেনি তার। তুবা গিয়ে তুষির কাছে নিচে বসল। তার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ আজ তাড়াতাড়ি চলে এসেছি। তুষি হাসল। কি অমায়িক প্রফুল্লতার হাসি। যে কারো মন ভালো হয়ে যাবে মেয়েটার মুখের হাসি দেখলে। সে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে থাকে বোনের দিকে। তুবা অম্লান হাসল। ঠোঁট গোলগোল করে বলল, দেখবি আমরা খুব তাড়াতাড়ি একসাথে হাঁটব। তোর পায়ের চিকিৎসা করব আমি। তুই জলদি হাঁটতে পারবি। সত্যি আপা? একদম সত্যি। তোর পা ঠিক হয়ে গেলে আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ওখানে একটা বুটিক শপ খুলে বাকিটা জীবন কাটিয়ে দিব। কোনো চিন্তা থাকবে না আর। সহাস্য বদনে তুষি জানতে চায়, আপা তুমি সত্যি বলছো? সত্যি আমাদের জীবনে আর কষ্ট থাকবে না? সুখে দিন কাটাবো আমরা? তুষির এই হাসি মুখটা ভীষণ অন্তর লাগল তুবার। একটু খুশি থাকার কথা শুনেই মেয়েটার মুখ কেমন হাসিতে মাখো মাখো অবস্থা। মন্থর বেগে ঠোঁট প্রসারিত করে তুবা জানাল, হুম হবে। আল্লাহ চাইলে সব হবে। তুই চিন্তা করিস না। তুষি খুব খুশি হল। জড়িয়ে ধরল বোনকে। শিরিন খাবার দিয়ে গেলেন দুই বোনের সামনে। তুবা বানায় ধরল, আপা আজ তুমি খাইয়ে দাও। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। একটু বসে থাক সোনা। আজ আর তুবা ঘুমায়নি। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছে। শহর থেকে অনেক দূরে একটা গ্রামের মতো জায়গায় এসেছে সে। নীরব শান্তির পরিবেশ সেখানে। নির্মল বাতাস, নিরিবিলি পরিবেশ। মনটা এমনিতে ভালো হয়ে গেল। আগেও আসার মতোই সেই শান্তি লাগছে। তুবা একটু হেসে হাঁটতে লাগল। অনেক দূর চলে এসেছে। আর একটু দূরেই এতিমখানাটা। বুকে শান্তি পুষে রেখে এগিয়ে গেল সেখানে। ভেতরে যেতেই বাচ্চারা এসে তাকে ঘিরে ধরল। তুবা হাসি মুখে তাদের মাথায় হাত রাখল। ম্যাম তুবাকে দেখে হেসে ভেতরে চলে যায়। তাদের নিয়ে তুবা বড় বটগাছটার নিচে গেল। শত বছরের বটগাছটার পাশ ঘিরে সুন্দর পাকা করে বসার ব্যবস্থা করা আছে। তুবা ব্যাগটা রেখে বাচ্চাদের সাথে কথা বলতে লাগল। কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কে কি বলছে তা বুঝার উপায়ই নেই। সবাই একসাথে পাখির মতো কিচিরমিচির করছে। তুবা খিলখিল করে হেসে সবাইকে শান্ত করল হাত উঁচু করে। গলা উঁচিয়ে বলল, বাচ্চারা সবাই চুপ। চুপ কোনো কথা নেই। তুবা আবার একই ধ্বনিতে বলল, কেমন আছে আমার মিষ্টি বাচ্চারা? সবাই একসাথে জবাব দিল ভালো। কেউ কেউ বলল তুমি কেমন আছো মিষ্টি? তুবাকে তারা মিষ্টি বলে ডাকে। সে প্রতি বছর এই দিনটায় এখানে আসে। এই এতিম বাচ্চাদের সাথে বিকাল পর্যন্ত কাটায় সে। এতিম হয়ে এতিম এই বাচ্চাদের সাথে দিনটা কাটালে ভালো লাগে তার। এতিম হওয়ার জ্বালাটা সে বুঝে।
ভীষণ যন্ত্রণার সহিত অনুধাবন করতে পারে। আজ তার মার মৃত্যু বার্ষিকী, তাই বছরে এই দিনটা সে এমন মানুষদের সাথে থাকে, এদের জন্যে সামান্য খাবার নিয়ে আসে, কিছু সময় একান্ত নিজের জন্যে রেখে মায়ার স্মৃতিচারণ করে। তুবা জবাব দিল, আমিও ভালো আছি আমার বাচ্চারা। অতঃপর ব্যাগ থেকে চিপস, কেক আর চকলেট বের করে। তার হাত থেকেই বাচ্চারা কাড়াকাড়ি করে নিয়ে নিতে লাগলো ওগুলি। আর তুবা মন খুলে খিলখিল করে হাসছে। হঠাৎ আফরিন সজোরে ব্রেক কষল। পাশের গ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তুবার দিকে। আজই তুবাকে হাসতে দেখছে সে। তার হাসি যেন মধুর, তুলনাহীন সেই অমায়িক হাসির মাধুর্যতা। হাসলে তুবার চোখগুলি ছোট হয়ে যায়, সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে তার হাসি। আফরিন মন্ত্রমুগ্ধ হয়ে তুবার দিকে দৃষ্টি দিচ্ছে। ভেতরে উতালপাতাল কলরবময় ঢেউ শুরু হয়েছে যেন তার। শিরায় শিরায় শিহরণ জাগছে, বুক ধড়াক ধড়াক প্রতিধ্বনি তুলছে যেমন। তুবা বাচ্চাদেরকে খাবার দিয়ে তাদেরকে তাকে আদর করতে বলল। একে একে সবাই তুবার গালে চুমু দিয়ে দিয়ে যেতে লাগল। তুবার মুখে সে কি হাসি! আফরিনের চোখে পলক পড়ছে না। ইচ্ছে করছে এখনই গিয়ে জড়িয়ে ধরতে তুবাকে। তার ভেতরের এমন অনুভূতির সাথে সে নতুন পরিচিত। এমন অনুভূতি, শিহরণ, প্রশান্তি এর আগে সে পায়নি জীবনে। গলায় এসে অশ্রু আটকাল যেন। তুবাকে তার জন্যেই বানিয়েছে কি সৃষ্টিকর্তা! তুবা আরও আগে কেন আসনি আমার জীবনে? কেন প্রশান্তিতে ভরিয়ে তুলনি আমায়? তোমার জন্যে আমি হাজারো বার মরণ পথে হাঁটতে রাজি আমার তুবা। বিকেল হয়ে গেল, তুবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। চুপচাপ বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার মুখে দিতে যাবে তার আগে ফোন বেজে ওঠে। তুবা বিরক্তি নিয়ে ফোন নিতেই ঘাবড়ে যায়। আরও বিরক্ত হয়ে কল ধরে সে। হ্যালো বলার আগেই ওপাশ থেকে শোনা যায়, 8টার আগে চলে আসবে। তুবা রাগে দাঁত কিরিমিরি করে উঠল। রাগ সংযত রেখে বলল, আপনি না বলেছিলেন আজ আসতে হবে না, তাহলে এখন কেন যেতে বলছেন? আগে আসতে না করেছি, এখন আসতে বলছি, তাই আসবে। ইটস সিম্পল। কথাটা একদমই তার পছন্দ হয়নি। ফোঁস করে সে জবাব দিল, আজ আমি পারব না, যাব না আমি। তাহলে কি আমি যাব? আশ্চর্য ভঙ্গি কপাল কুঞ্চন করেছে তার। আচমকা মুখ দিয়ে উচ্চস্বরে বের হল, মানে? ওপাশ থেকে হেয়ালিপূর্ণ গলা শোনা গেল আফরিনের, যেন আয়েশ করে বলছে, মানে আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। তুবার রাগ এবার চরম হল। কোনোভাবে নিজেকে সংযতের মাঝে রাখতে না পেরে বলে ফেলল, আপনি কিন্তু বেশি করছেন এবার, এটা পারেন না আপনি। তুবা গলার আওয়াজ নিচু করে দাঁত কেটে পুনরায় বলে, আপনি কিন্তু আমায় কিনে নেননি মিস্টার আফরিন চৌধুরী যে যখন বলবেন তখনই আসতে হবে। টাকা তো পাও। আজ লাগবে না আমার টাকা, সেটা আপনার কাছেই রেখে দিন। রাখছি আমি, চটজলদি বলল আফরিন। তোমার টাকা লাগবে না, কিন্তু আমার তোমাকে লাগবে তুবা। দেখুন ভালো লাগছে না কিন্তু এসব। আজ আমি আসতে পারবো না ব্যাস। তবে আমিই আসছি। তুবা রাগে বলল, আমি আপনার এখানে কোনো দিন যাব না। শুনেছেন আপনি? আমার কোনো দায় পড়ে নেই ওখানে। আমি শুধু না পেরে টাকার জন্যে যাই, আপনার কাছে যাব না আর। লীলাকে কল দিল, আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ওপাশ থেকে হঠাৎই যেন নীরবতা প্রকাশ পাচ্ছে। হুট করে যেন সবকিছু স্তব্ধ হয়ে উঠল মনে হল। কপাল কুঁচকে চিন্তিত হয়ে তুবা আওড়াল, হ্যালো। না কোনো শব্দ আসছে না।
কি হলো হঠাৎ? তুবা আরো কয়েকবার ডাকল, সাড়া নেই। খেয়াল করল কল কেটে গিয়েছে। রাগে বিদ্বেষে তুবা ফোন রেখে মাথা উপর দিকে তুলে নিঃশ্বাস ফেলে দিল। একবার চাইল ভাতে হাত ধুয়ে নিবে, কিন্তু খিদেও লেগেছে খুব, তাই আবারও গিয়ে খেতে বসেছে। তুষি হুইল চেয়ার নিয়ে এগিয়ে এলো তুবার ঘরে। আপা, কার সাথে ঝগড়া করছিলে? কোথায়, কারো সাথে না তো। আমি শুনলাম কি বলছিলে তুমি। কোথায় যাবে না বললে? টাকার কথাও কি যেন শুনলাম। কি হয়েছে আপা? তুবা কি বলবে বুঝতে পারল না। তুষি এতটাও ছোট নয় যে যা তা বলে বুঝো দিবে। 16 বছরের মেয়েকে আর যাই হোক বাচ্চা বলা সাজে না, তাই আমতা আমতা করে জবাব দিল, আরে চাকরিটা ভাবছিলাম করব না। কেন আপা, তোমার খুব কষ্ট হয়? তুষির কথা শুনে তুবার বুকটা ভারী হয়ে আসল। চোখে পানি হুট করেই চলে এলো। তুষিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল তুবা। না রে বোন, আমি তোর জন্যে সব করতে পারি। তোর ভালোর জন্যে নিজেকে আগুনেও দিতে পারি রে তুষি। বোনের কান্না দেখে তুষিরও চোখের পানি ধরে রাখতে পারেনি। কেঁদে কেটে বলল, আপা, তোমার বেশি কষ্ট হলে চাকরিটা ছেড়ে দাও। আমি হাঁটতে চাই না আপা। খেয়ে যেতে পারলেই হবে। না খেয়েও থাকতে রাজি আছি আপা। তুবা তাড়াতাড়ি উঠে তুষির গালে হাত দিয়ে তার চোখ মুখ মুছে দিয়ে বলল, একদম না, এসব কথা একদম বলবি না। তুই হাঁটবি, আমি আর তুই একসাথে হেঁটে অনেক দূর যাব, অনেক পথ হাঁটব। এসব কথা বলতে নেই সোনা। আমার কোনো কষ্ট হয় না। আমি ভালো আছি তুষি। আর চাকরিটাও ছাড়ব না। তোকে সুস্থ হতে হবে বোন। আমার সাথে হাঁটার জন্য হলেও তো তোকে সুস্থ হতে হবে। তুষি তখনও কেঁদে চলছিল। তুবার চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরছে। শিরিন বেগম আড়াল থেকে দুই বোনের কান্না দেখে চলে গেলেন। তুবাকে কথা শোনাতেও উনার ভালো লাগে না। মেয়েটা তাদের জন্যে নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে। শিরিন নিঃশব্দে কেঁদে উঠলেন একা ঘরে। আফিনের নাম্বার থেকে 2 বার কাল চলে এসেছে এর মধ্যে। তুবার কেন যেন আজ যেতেই মন চাইছে না, তাই চুপচাপ বসে আছে, ফোনটা সাইলেন্ট করে। একটু পর একটা মেসেজ এলো। দেখতে পেলে আফিনের নাম্বার থেকে আসা মেসেজ। লিখা আছে, 5 মিনিট সময় দিলাম, গলির মুখে আসবে, নয়তো আমি ঢুকব তোমার বাসায়। তুবা চিন্তা করল, এমনিতেই সমাজে তাদের পরিবারকে কত কিছু শুনতে হয়, কত কথা তাকে নিয়ে। কেউ দেখতে পারে না। এখন এমন হলে আরও অনেক বাজে কথা ছড়াবে। আর বড় কথা, তার জন্যে এখন টাকার দরকার। তুবা নিজের রাগে পানি ঠেলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গলির মুখে যেতেই আফিনকে দেখতে পেল। ল্যাম্পপোস্টের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় খোঁচা দাড়িতে লোকটাকে বেশ সুদর্শন লাগছিল। তুবা এগিয়ে যেতে যেতে ভাবতে লাগল, আজ তিনি নিজে এসেছেন কেন? তুবা যেতেই আফিন চুপচাপ ভেতরে চলে গেল। তুবা তখনও দাঁড়িয়ে ভাবছিল কিছু। আফিন পাশের দরজা ঠেলে দিয়ে 2 বার হর্ন বাজাল নিঃশব্দে। তুবা ভাবনা রেখে গাড়িতে উঠে বসল। আফিন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। বোর্টের মতো চালিয়েই যাচ্ছে। তুবা বারবার তাকাচ্ছে লোকটার দিকে। খুব অসুবিধা হচ্ছে তার। সিটবেল্ট না বাঁধায় বারবার হেলে পড়ছে। তবুও আফিনের সেদিকে খেয়াল নেই। যন্ত্রের মতো ড্রাইভ করছে কেবল। তুবা বিরক্তিকর চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। এটাকে মানুষ ভাবতেই ভুল হচ্ছে তার। সে ভাবছে, এত নীরব কেন লোকটা? আজ কিছু জিজ্ঞেসও করছে না। আবার তখন ওমন ব্যবহার নিয়েও কিছু বলছে না। কেন?
কথায় আছে ঝড়ের পূর্বে পরিবেশ শান্ত থমথমে হয়। তবে কি তাই? তুবা নৈরাশ্যে ঘন ঘন চোখের পাতা ফেলল। আফিন গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে গেল। তুবা ছাড়া পেয়ে যেন একটু স্বস্তি পাচ্ছে। এতক্ষণ শরীরের হাড় নেচেছে শুধু। আস্তে আস্তে সে ভেতরে ঢুকল। এদিক ওদিক তাকিয়ে আফিনকে দেখতে পেল না। হয়তো ঘরে আছে। তুবা সিঁড়িতে পা দিল। মনে মনে বলতে লাগল, লোকটা কি রেগে আছে? হঠাৎ এমন ব্যবহার করছে কেন? কি অদ্ভুত। তুবা রুমে ঢুকতেই আচমকা আফিন বাঘের থাবার মতো তার বাহু দুটি আঁকড়ে দেওয়ালের সাথে চেপে ধরল। ভয়ে তুবার তরাস অবস্থা। সে খেয়াল করল লোকটা ভয়ঙ্কর রেগে আছে। চোখগুলি লাল হয়ে উঠেছে। কেমন মারাত্মক গা শিউরে তোলা মুখভঙ্গিমা। সাপের মতো যেন ফুঁসছে। তুবা ঠোঁট নাড়িয়ে বলল, ছাড়ুন আমায়। আফিন রেগেমেগে তুবাকে দেওয়ালের সাথে ঝাঁকি দিল। পিঠে খানিক লেগেছে তুবার সেদিনের মতোই। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। সেই সাথে চোখ দুটিও খিচে নিয়েছে একই ভঙ্গিমায়। আফিন এক হাতে সজোরে তার গাল চেপে ধরল। দাঁত কেটে বলতে লাগল, ফোনে কি বলেছিলে তুমি? উত্তর দেওয়ার কোনো অভিপ্রায় নেই। তীব্র ব্যথায় গালগুলি ছাড়া পেতে ব্যর্থ ছটফট করছে কেবল। তাকে নীরব দেখে হিংস্র মানুষটা বোধহয় আবারও ফসে উঠল তেজি স্বরে। এখন বলো, কি বলেছিলে ফোনে? আই হেয়ার ইট এগেইন, ননসেন্স। ছাড়ুন লাগছে কিন্তু আমায়। আফিন প্রবল চিৎকার করে বলে উঠল, বল, কি বলেছিস তখন? আবার বল। ভয় এবার তুবার নাজেহাল অবস্থা। গুটিয়ে গেছে একদম, চোখ টলমল করে উঠছে। ভয় শরীর কাঁপছে তার। গালের উপর চেপে রাখা হাতটা ছাড়াবার চেষ্টা করছে সে। আফিন বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার ঠোঁট স্লাইড করতে করতে বলল, এই ঠোঁট দিয়েই তো বলেছ তুমি অন্য ছেলের সংস্পর্শে যাবে। কি বলেছিলে যেন? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এটাই বলেছিলে তো তুমি। সে এবার তুবার ঠোঁট ছেড়ে তার গলায় ধরল। জোরালো ভাবেই ঠেসে ধরল দেয়ালে। তুবার কপালের চামড়া কুঁচকে এলো এতে। গলায় লাগছে খুব। নিঃশ্বাস নিতে বোগ পেতে হচ্ছে ভাবে। দমটা বুঝি এখানেই নিঃশেষ হওয়ার উপায়। মানুষটার চোখগুলি লাল হয়ে আছে। এক অজানা জীবন সংশয় বেড়াজালে পেঁচিয়ে নিয়েছে তাকে। খামছে ধরেছে তুবা তার হাতে। এতে বিশেষ কোনো ভ্রুক্ষেপ নেই তার। ক্রোধের সাথে বলে উঠল, কি করে বলতে পারলে তুমি? এত বড় সাহস তোর হলো কি করে বল? আপনা আপনি আফিনের হাত রাগের বশে আরো শক্ত হয়ে এলো। দম আটকে আসছে তুবার। শ্বাস নিতেও এখন খুব বেশি কষ্ট হচ্ছে মেয়েটার। কিন্তু লোকটার রাগ কমার কিংবা হাত ঢিলে করার নাম নেই। লোকটা কি তাকে মেরাই ফেলবে নাকি আজ? এবার বুঝি দমটাই বের হয়ে যাবে। প্রাণপাখিটা ফুরুত করে উড়াল দিবে। তুবার চোখ উল্টে আসছে দেখে আফিন ছেড়ে দিল। রাগে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। একটু দূরে গিয়ে সে দেওয়ালে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল বার কয়েক। ওদিকে তুবা কাশছে অনবরত। গলাটা খুসখুস করছে। ব্যথা হচ্ছে খুব। অনেকটা সময় নিল আফিন। আবারও আচম্বিত এসে তুবাকে একটা চড় মেরে দিল। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় সে। কানের পোকা নড়ে গিয়ে পুপু একটা শব্দ হচ্ছে। জোরটা বেশিই ছিল। তার গালে যেন কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে অনুভব হচ্ছে। প্রগাঢ় দহনে জ্বলছে সেথা। আফিন এসে তুবাকে নিচ থেকে উপরে তুলল। তুবার চোখ পানিতে টুইটুম্ভুর। আফিন দেখেও না দেখার ভান করে তুবার বাহু চেপে ধরল। তোকে কয়েকবার বলেছিলাম না আমার মুখের উপর কথা বলবে না। আর সেখানে তুই কি করে বলতে পারলি ভাত ছড়ালে? তোকে মেরে ফেলতে ইচ্ছা করছে আমার।
এতটুক বাজে। কথাটা শেষ করতে ইচ্ছা হলো না, তার আগেই আরেকটা চড় পড়ল তুবার গালে। এবার তুবা শব্দ করে কেঁদে উঠল। আফিন দেখছে তুবার চোখ দিয়ে পানির পর পানি পড়ছে। তার কি করা উচিত সে জানে না। মস্তিষ্ক শূন্য অবস্থা। হিতাহিত জ্ঞানবোধও তার মাঝে এই মুহূর্তে কাজ করছে না। আক্রোশে ফেটে তাণ্ডবলীলায় মাতার ঝোঁক বসেছে। ভেতরের রাগও কমছে না। তুবার উপর তার ভীষণ রাগ হচ্ছে। সে জানে তার সামনে থাকলে রাগ আরও বাড়বে, তাই দরজা বন্ধ করে সে চলে গেল। কয়েক গ্লাস ড্রিঙ্ক আর সিগারেট খেয়ে ঘণ্টা খানেক পর আফিন রুমে ফিরে এলো। তুবা তখনও সেখানে বসে কাঁদছে। আফিন উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল সেখানে। তুবা তুবা বলে ডাকতে লাগল তাকে। তুবা তখনও কেঁদেই চলছে। আফিন চেষ্টা করছে তুবার মুখ নিজের দিকে ফিরাতে, কিন্তু মেয়েটা তাকে ছুঁতেও দিতে চাইছে না। জোরাজোরির পর আফিন সফল হল। তুবা দুই গালে হাত রেখে তার দিকে মুখ করাল, কিন্তু তুবা তাকাচ্ছে না। দৃষ্টি ফেরানো অন্যদিকে। তুবা, তুবা তাকাও আমার দিকে। মেয়েটার হাবভাব কিছু বুঝল না আফিন। এখনও ফুপাচ্ছে। কি করে শান্ত করবে সেটাই যেন এখন অস্থির করে দিচ্ছে আফিনকে। তুবা তাকাও আমার দিকে। তুবা, তুবা আমার ভীষণ রাগ উঠে গিয়েছিল। আমি বুঝতে পারিনি। প্লিজ লুক অ্যাট মি। প্লিজ সুইটহার্ট তাকাও না। তুবা আমি আর এমন করব না। কখনো করব না। প্লিজ সরি। তোমার লেগেছে খুব তাই না? তুবা ছিটকে হাত সরিয়ে দিল তার। লাল লাল পানি ভর্তি চোখ নিয়ে এসে আফিনের দিকে তাকাল। চোখ আর নাক একদম রক্তের মতো লাল টুকটুকে হয়ে আছে, যেন রক্তজবা। কান্না জড়িত কণ্ঠে তুবা বলল, আপনি আমাকে ছুবেন না। আপনি কেন আমার গায়ে হাত তুলবেন? সেই সম্পর্ক আপনার সাথে আমার নেই। আপনার সাথে আমার শুধু টাকার সম্পর্ক। আর আপনার কোনো অধিকারও নেই আমাকে মারার। সেখানে আপনি শব্দ করে কেঁদে উঠল তুবা। আফিন শান্ত স্থির হয়ে তাকিয়ে আছে তার দিক। হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো ঝিম গলায় বলল, অধিকার তো থাকতেও পারে। প্লিজ আর কান্না করো না। আম সরি। ফুলকির মতো ফুঁসে উঠল তুবা। চিৎকার করে অস্থির ভঙ্গিতে প্রশ্ন করল, কিসের অধিকার? কোনো অধিকার নেই আপনার। আপনি আমার কেউ নন। আফিন চুপ। তুবার এহেন কাজেও সে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ বেসামাল রাগটা এবার তার কমে গিয়েছে। তাই শান্ত নিশ্চল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে আছে। শীতল কণ্ঠে প্রশ্নবিদ্ধ করল তুবাকে, সব অধিকারের কি নাম হয় তুবা? তুবা আরও কাঁদতে লাগল। আজ যেন সকল কষ্টগুলি এক হয়ে নিস্তব্ধ রাজপথে আন্দোলনে নেমেছে। কিছুতেই সেগুলিকে দমাতে পারছে না সে। মন খুলে কাদার সুযোগটা বোধহয় হাত ছাড়াও করতে চাইছে না। আফিন খেয়াল করল তুবার গালে তার আঙ্গুলের ছাপ পড়ে গেছে। চাঁদের গায়ে এক টুকরো দাগের অনুরূপ বোধ হয়। গলাতেও দাগ পড়ে আছে। আফিন ফ্যালফ্যাল করে দেখছে সেগুলি। এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছিল সে? রাগ কত ধোঁকাবাজি একটা জিনিস, তাই না? হঠাৎ তুবার পাশদিকের দেওয়ালে আফিন সতেজে ঘুষি মারল। চমকে গেল তুবা। বিস্ময় কান্না বন্ধ করে পাশ ফিরে তাকাল। ততক্ষণে ২-৩টা দেওয়া হয়ে গিয়েছে আফিনের। অনবরত দিতেই লাগল ঘুষি। তুবার এবার ভয় হয়। ভীত নয়নে সে লোকটার দিকে তাকায়। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তুবা কান্না দামিয়ে দিয়েছে। এতটা পাগলামি করতে বারণও করছে, তবে শুনছে না আফিন। আকস্মাৎ তুবা আফিনের হাত ধরে থামতে বলে। সেও বাধ্য ছেলের মতো থেমে নীরব হয়। তুবা ঢোক গিলে মানুষটাকে দেখল।
হাতের দিকে তাকালে দেখতে পেল আঙ্গুলের হাড়ের সাথে লেগে থাকা চমড়ায় লাল বর্ণ ধারণ করেছে। শনি তো বের হয় বলে। আফিন তুবাকে শান্ত স্বরে বলল, তুবা, আজ আমি আমার দরকারে তোমাকে এখানে ডাকিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তোমাকে আমি আজ এতিমখানায় দেখেছিলাম, তাই ডেকেছি। কিন্তু তখন ওমন কথায় আমার মেজাজটা। ভ্রুকুঞ্চন করল তুবা। এই লোক কি উন্মাদ? নিজ মনেই প্রশ্ন আওড়াল একা একা। আফিন তুবার দাগ পড়া গালে হাত দিতে গেলে সরিয়ে নিল সে। কঠিনভাবে জবাব দিল, বলেছি না আপনি আমাকে ছুবেন না। আমি আপনার কাছে আর আসতে চাই না। দূরে সরুন, যেতে দিন আমাকে। আফিনকে নির্লিপ্ততা দেখে তুবা কর্কশ গলায় বলল, সরুন বলছি। কাঁদতে কাঁদতে বলল তুবা। আফিন সরে গেল। স্তব্ধ মুখেই গিয়ে দরজা লক করল। অতপর তুবাকে দেখিয়ে চাবি তার প্যাকেটে ভরে নিল, ঠোঁট স্মিত করল। সরেও এসেছি, বাধাও দিচ্ছি না, যেতে পারো। রাগে তুবার শরীর জ্বলে যাচ্ছে। জ্বলন্ত শিখার মতো জ্বলে উঠে বলল, আপনি এসব করতে পারেন না। দরজা খুলে দিন, আমি বাসায় যাব। তুবা তাকিয়ে দেখতে পায় আফিন প্যান্টের প্যাকেটে হাত গুজে আভিজাত্য নিয়ে শটান হয়ে আছে। দৃষ্টি তার অন্য দিকে, চোখে মুখে নীরব সচলতা, একটা ভাব। তুবার এসব সহ্য হল না। দাঁত কিটমিট করে বলল, কি হলো, দরজা খুলে দিন। তুবার চিৎকারও শুনল না আফিন। সে তখনও শান্ত। তুবা এগিয়ে গেল আফিনের কাছে। নাকের পাটা ফুলিয়ে বিতৃষ্ণার সঙ্গে জানতে চাইল, কেন এমন করছেন আপনি? চাবিটা দিন। দরজা খুলুন, আমি বাড়ি যাব। চাবি আমি দিতে পারব না। এছাড়া কিছু বলার থাকলে বলতে পারো সুইটহার্ট। আমি শুনছি। প্রচণ্ড রাগে তুবা কিটমিট করছে। মেজাজ চড়া হয়ে যাচ্ছে তার। তুবা আরও কয়েকবার বললেও আফিন সাড়া দেয়নি। চাবি বালিশের নিচে রেখে সেখানে আয়েসে শুয়ে পড়ল সে। তুবা বিছানায় উঠে চাবি নিতে গেলেও আফিন হাত দিয়ে সরিয়ে দেয় তাকে। তুবা ফের যায়, এবার আফিন তার হাত ধরে তাকে শুইয়ে দেয়। নিজে তার উপরে উঠে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্যাভনলো মলমটা নিয়ে নেয়। তুবা নিজেকে ছাড়ানোর জন্যে ছটফট করছিল। আফিন মলম বের করে তার গালে দিতে চাইলে সে আফিনের পিঠ খামছে ধরে মাথা নাড়াতে থাকল। আফিন ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলল, সুহহ, শান্ত হয়ে থাকো তো। পরক্ষণে তুবাও চুপ হল। নিষ্প্রভ চোখে তাকিয়ে দেখল আফিনকে। মানুষটা যত্ন করে যেন তার গালে ও গলায় মলম লাগিয়ে দিল। ঠান্ডা শিরশির অনুভব করল সে। জ্বালাটা কমছে বোধ হয়। সেও শান্ত হয়ে গেল। আফিনের পিঠ থেকে নিজের হাত সন্তর্পণে সরিয়ে নিল। কেমন মানুষ উনি! নিজের দেওয়া আঘাত নিজেই মলম লাগায়। আফিন তুবার ভিজে চোখের দিকে অল্পক দেখছিল। তুবা কঠিন গলায় বলল, সরুন। সেই উঠে পিঠে হাত দিয়ে বলতে লাগল, উফফ, আমার পিঠ থেকে তো তুমি রাক্ষসীর মতো রক্ত বের করে ফেলেছ তুবা। শোধ তুলেছ নাকি? তুবা সুযোগ পেয়ে যেই হাত বাড়াল বালিশে নিচের দিকে, অমনি খপ করে তার হাত ঝাপটে ধরল আফিন। আজ বলবে, তারপর এখান থেকে যাবে। কাল সারাদিন যদি না বলো তো এখানেই আটকে থাকবে। নাও ইউ ডিসাইড। ফোঁস করে দম ছুড়ল তুবা। ক্লান্ত ভঙ্গিতে বলল, কেন আপনি এমন করছেন বলুন তো? আর আমার কথা শুনলে আপনার কি এমন হবে? চাবিটা দিন। কিছু হবে না। তবুও আমি শুনতে চাই। এত কঠিন মনের হয়েও কেন নিজেকে এই পথে টেনেছ? একটু সময় নিয়ে তুবা জবাব দিল, কিছু হবে না যেহেতু শোনার কি দরকার? তা জানি না।
হবে কি হবে না সেটা পরে বুঝব। আমি শুনতে চাইছি। তুবা এইটুক বুঝেছে এই লোক বড্ড ঘাড় তারা তেমনি উন্মাদ, অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়তো। না বললে হয়তো যেতেও দিবে না। কিন্তু তার বলতে ইচ্ছা করছে না। ওই বিষাক্ত রাতের তিক্ত কথা বলতে বুকে ছিঁড়ে আসে তার। আবার ভাবছে মনের চাপা কথাগুলি তো গাছের সামনে বললেও হালকা লাগে, আর এ তো নিজ থেকে শুনতে চাইছে জলজ্যান্ত মানুষটা। তুবা স্থির হল। ধীর পায়ে গিয়ে সোফায় বসল। আফিন বিছানায় পা হেলিয়ে তুবার দিকে ঝুঁকে বসল। তুবা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করল। শান্ত স্বর জানানোর অভিপ্রায় উদ্যত হল। চলবে।